চলো গেছো দাও, দুটো কমেন্ট ঠিক করে দাও। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের দিনে দারুণ একটা অধ্যায়ের ক্লাসে। অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা। সবাই একটু শুরুতে আমাকে জানিয়ে দাও যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, পিছের লেখাটা ঠিকঠাক আছে কিনা, এগুলো আগে একটু জানিয়ে দাও। তারপর আমরা বাদ বাকি কথাবার্তা বলবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ফাইন, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু বলো, হ্যাঁ, কি অবস্থা? ওকে, সব ক্লিয়ার আছে, রাইট? ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখো, যেহেতু আহ কিছুদিন আগে টেস্ট পরীক্ষা শেষ করেছো, আরেকটা নিউজ পেয়েছো যে হচ্ছে পরীক্ষা তোমাদের দেরি করে হবে, সবকিছু মিলিয়ে এখন এমন একটা সময় যে সৃষ্টিকর্তা তোমাকে সুযোগ দিয়েছে যেন তুমি সামনে ভালো কিছু করতে পারো। এবং আজকে আমি যতদূর জানি যে পুরো বাংলাদেশে অনেক ঠান্ডা পড়েছে, তো শীতের দিনে হয় কিছুই করতে ইচ্ছা করে না, নিজেও পড়তে ইচ্ছা করে না। তো আমি বলবো এরকম একটা দিনে তোমাদের জন্য পারফেক্ট একটা সুযোগ যে আজকের ক্লাসটা তোমরা আমার সাথে করবা, এবং ইনশাল্লাহ পুরো ক্লাসটা করলেই তোমাদের জন্য এনাফ। একটা ক্লাস করবা, তোমাদেরকে আগে একটু জানতে হবে যে এই ক্লাসটা তোমরা কেন করবা, হ্যাঁ? যদি তুমি না জানো যে এই ক্লাসটা তুমি কেন করবা, তাহলে কিন্তু তোমার পড়তে মন চাবে না। ওকে, আচ্ছা, একটু, আচ্ছা, ঠিক আছে। সাউন্ড কি কম আছে? সাউন্ড কম থাকার কথা না। যদি কম থাকে আমি মাইক্রোফোনটা একটু সামনে নিতে পারি, এটা করতে পারি আমি। আসলে ঠান্ডার মধ্যে মাইক্রোফোন যে সামনে নিব এই অবস্থাটা অনেক। একটা মিনিট। হ্যালো, এখন বলো তো শোনা যাচ্ছে কিনা ঠিক মতন? শোনা যাচ্ছে ঠিক মতো? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা দুষ্টুমি না করি, প্রথমে একটা কথা বলে নিই যে এই অধ্যায়টা তুমি কেন পড়বা, এই অধ্যায়টা তুমি কেন হচ্ছে মিস দিবা না, এইটারই আমি একটু কথা বলে নিই, হ্যাঁ? আচ্ছা, একটু খেয়াল করো যে তোমার জীববিজ্ঞানে কয়টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার গুলো খালি নামগুলো আমি লিখতেছি, মানে চ্যাপ্টার সংখ্যাগুলো 1 2 3 4, আর ওদিকে আছে আমাদের হচ্ছে 11 12 13। ঠিক আছে, এই যে আমাদের 3টা চ্যাপ্টার আছে, এর মধ্যে থেকে সহজ চ্যাপ্টার কিন্তু আসলে 1 3 4 এবং 13। ঠিক আছে, এই 4টা চ্যাপ্টার তুমি যতই আমার সাথে তর্কে জড়াও না কেন, এই 4টা চ্যাপ্টারই আসলে সহজ। তোমার কাছে যদি এগুলোর মধ্যে কোনো একটা কঠিন লেগে থাকে, যেরকম কথা কথা যদি তোমার কাছে কোষ বিভাজন কঠিন লেগে থাকে, তাহলে বুঝবা যে কঠিন লাগলেও তোমাকে পড়তে হবে, সহজ লাগলেও পড়তে হবে, কারণ এটা পরবর্তীতে তোমাদের সারা জীবন কাজে লাগবে। তো এই 4টা চ্যাপ্টারের পরে মানে আমি সবাইকে সাজেস্ট করি যে এই 4টা চ্যাপ্টার তোমাকে মাস্ট পড়তে হবে। এরপরে 2 12 এবং 11 নম্বর চ্যাপ্টারের কথা যখন আসে, এই 11 নম্বর চ্যাপ্টারটা যেহেতু এবার হাফ, হ্যাঁ, মানে শুধু উদ্ভিদের অংশটা রয়েছে,
তো এই কারণে এইবার আমি বলবো যে উদ্ভিদের এই চ্যাপ্টারটা পড়তে, এই চ্যাপ্টারটা পড়তে। কিন্তু সমস্যা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়লে তোমাকে চিত্র মাস্ট রাখতে হবে। এখন চিত্রতে অনেকে আবার হচ্ছে ভেজাল মনে করে। এবার তোমরা সবাই জানো যে ২ নম্বর চ্যাপ্টার যতই সহজ করে তোমাকে পড়াই দিব না কেন, তোমার এগুলো মনে রাখতে হিমশিম খাইতে হবে। কিন্তু যদি তুমি আসো যে ১২ নম্বর চ্যাপ্টারের কাছে, এই চ্যাপ্টারটাতে মুখস্থ বিদ্যা অনেক কম। এই চ্যাপ্টারটাতে বোঝার জিনিস সবচাইতে বেশি। এই চ্যাপ্টারে যতবারই শর্ট কোশ্চিন হয়েছে, ব্রড কোশ্চিন হয়েছে, এই চ্যাপ্টার থেকে কোশ্চিন এসেছে। এই চ্যাপ্টারটা এইচএসসি এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে এই এখনকার বেসিক যদি না বুঝো এইচএসসি তে গিয়ে ধরা খাবা। এবং তোমরা একটু খেয়াল করে দেখে নিও, দিন শেষে এই চ্যাপ্টারটা, এই 12 নম্বর চ্যাপ্টারটা থেকে অনেকগুলো এমসিকিউ, অনেকগুলো শর্ট কোশ্চিন, একটা না দেখা যাবে এই চ্যাপ্টার থেকে দুটো শর্ট কোশ্চিনও চলে আসতে পারে, একটা তো মাস্ট আসবে। এই চ্যাপ্টার থেকে ঘোরায় ফিরায় অনেক কিছু বারবার বারবার আসবে। যাদের অ্যাপে সমস্যা হবে ক্লাস করতে, তারা একটু কষ্ট করে ফেসবুকে এসে ক্লাসটা করে ফেলবা। ওকে, আচ্ছা। তো এখন এই যে আমাদের যে 12 নম্বর চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আজকের ক্লাসে তোমাদেরকে এত সুন্দর করে গুছিয়ে পড়াই দিব যেন পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাসের মধ্যে আমরা অপ্রাসঙ্গিক কথা হচ্ছে না বলি, ঠিক আছে? হচ্ছে তোমাদের রাকিব ভাইয়ার মেবি আমার সাথে শত্রুতা আছে, এই কারণে জাস্ট আমার ক্লাসটা হবে এরকম আগেই তোমার রাকিব ভাইয়া হচ্ছে আজকে প্রস্তাব দিচ্ছে। তাছাড়া তোমাদের রাকিব ভাইয়ের বিয়ে আরো অনেক আগে হয়েছে, যে তোমার রাকিব ভাইয়া প্রস্তাব এমন দিছে আজকে যে মনে হচ্ছে আজকে বিয়েটা হয়েছে। তো মনে হচ্ছে যে মানে মানে পদ্মাপুর ক্লাস রাকিব ভাই পোস্ট দিলে ক্লাসের একটা হচ্ছে বিঘ্নিত ঘটবে, যে সবাই মনোযোগ অন্যদিকে শিফট হয়ে গেছে। তো এইরকম হবে। রাকিব ভাইয়ের বিয়ের সামনে মানে ইনশাল্লাহ দাওয়াত, মানে রাকিব ভাইয়ের কাছে গিয়ে সবাই বলবা যে ভাইয়া হচ্ছে দাওয়াত দিচ্ছে, ঠিক আছে? তখন বলবা যে ভাইয়ার সামনে অনুষ্ঠান করবেন, তো তখন ভাইয়া তোমাদেরকে দাওয়াত দিয়ে দিবে। ওকে, তো সবাই এবার শান্ত হই এবং আমরা হচ্ছে একটু পড়া শুরু করি। ওকে, আচ্ছা। এইবার এই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, আমাদের মাইন্ডের মধ্যে আগে থাকতে হবে এই চ্যাপ্টারে কি কি অংশ আছে। একটু খেয়াল করে দেখো, এই চ্যাপ্টারটাতে প্রথমে আছে জীবের বংশগতি, বংশগতি বস্তু। এখন এই বংশগতি বস্তু হচ্ছে এই কয়টা আমাদের বইয়ের ভাষ্য অনুযায়ী ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং হচ্ছে জিন। এই বংশগতির বস্তু হচ্ছে এই চারটা। এখান থেকে কোশ্চিন আমরা সবাই জানি, তোমরা যেহেতু অলরেডি টেস্ট পরীক্ষা পার করে ফেলেছো, যে ডিএনএ এর ভৌত গঠন, ডিএনএ এর রাসায়নিক গঠন, ডিএনএ এবং আরএনএ এগুলো হচ্ছে আমাদের গ ঘ এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চিন। এরপরে মেন্ডেলের পরীক্ষাটা আমরা সুন্দর করে শিখবো। এই যে প্রত্যেকটা টপিক আমি বলছি, প্রত্যেকটা টপিক আসলে বোঝার টপিক। এখানে একটা টপিক মুখস্থ করার মতো টপিক না। এরপরে হচ্ছে ডিএনএ অনুলিপন এবং ডিএনএ টেস্ট। প্রত্যেকটা টপিক আমি খুবই সুন্দর করে ধরে ইনশাআল্লাহ আজকের ক্লাসে পড়াই দিব। এরপরে মানুষের লিঙ্গ নির্ধারণ, জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে দুই ধরনের জেনেটিক ডিসঅর্ডার রোগ আছে, অনিয়ন্ত্রতা এবং থ্যালাসেমিয়া। তো অধ্যায়টা পড়ার আগে অধ্যায়ের দুটো, একটা অংশ হচ্ছে জীবতত্ত্ব অংশ, আরেকটা অংশ হচ্ছে জীবের জৈব অভিব্যক্তি অংশ, যে আসলে শুরুতে আমরা শুরু করতেছি জিনতত্ত্ব অংশ। জিনতত্ত্ব অংশের মধ্যে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত জিনতত্ত্ব অংশটা কভার হয়। এরপর থেকে যে অংশটা শুরু হচ্ছে সেটা হচ্ছে জৈব অভিব্যক্তি অংশ। আজকে ক্লাসটা করলে ইনশাআল্লাহ হচ্ছে শুধু সিকিউ না, এমসিকিউটাতেও তোমরা হচ্ছে ভালো করতে পারবে। ওকে, আচ্ছা। ওকে, ফাইন। এমসিকিউ নিয়েও কোনো প্যারা খেতে হবে না, সিকিউ নিয়ে প্যারা খেতে হবে না। আমার সাথে ক্লাসটা করো। আমি বইও ওপেন করে রাখছি, তোমাদেরকে সবকিছু দেখাই। তো শুরুতে একটু খেয়াল করো, বংশগতি কি? পরীক্ষায় কিন্তু বংশগতি কি এটা না এসে হেরিডিটি কি এইটাও আসতে পারে। এরপর হচ্ছে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। এই যে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, এই জিনিসটা আমরা প্রথম অধ্যায়ে কিন্তু পড়ে আসছি। প্রথম অধ্যায়ে আমরা এই জিনিসটা পড়ে আসছি। তো সবাই আমাকে বলো যে এই যে বংশগতি বিদ্যা, এটা ভৌত জীববিজ্ঞানের অংশ নাকি ফলিত বিজ্ঞানের অংশ? দেখি কে সবার আগে অ্যান্সারটা দিতে পারে, কার এটা মনে আছে
বংশগতিবিদ্যা ভৌত জীববিজ্ঞানের অংশ নাকি ফলিত জীববিজ্ঞানের অংশ? আমি বলছি অ্যাপে যাদের সাউন্ডের সমস্যা মনে হচ্ছে তারা ফেসবুক এসে ক্লাস করবা, আমি শুরুতেই বলছি, ঠিক আছে? ইয়েস, এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ বা ফিজিক্যাল বায়োলজির হচ্ছে একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে এটা যেহেতু বংশগতিবিদ্যা, তাহলে আমাকে আগে বুঝতে হবে বংশগতি জিনিসটা কি। বংশের গতিকে আমরা বংশগতি বলি। বংশের গতিটা কি? তুমি প্রথমে বোঝো যে বংশ জিনিসটা কি। মা বাবা, ভাই বোন, দাদা দাদি, এদের সবাইকে নিয়ে একটা বংশ তৈরি হয়। এখন দাদার কোনো একটা বৈশিষ্ট্য যদি তার নাতির মধ্যে চলে আসে, তাহলে বুঝতে হবে যে এটার বংশটা গতি হয়েছে। কিসের মাধ্যমে হয়েছে? জিনের মাধ্যমে। তো বাবা মায়ের বৈশিষ্ট্য যে সন্তান সন্ততি, সন্তান সন্ততি বলতে বোঝাচ্ছে যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান দুটোই। বাবা মায়ের বৈশিষ্ট্য যে সন্তান সন্ততি দেখে চলে আসে, এই ব্যাপারটাকে আমরা হেরিডিটি বা বংশগতি বলি। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে যে আমি কি বলতে চেয়েছি? বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে আসবে, এই প্রক্রিয়াটাই হচ্ছে বংশগতি। এখন এই বংশগতি নিয়ে জীববিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়, সেটা হচ্ছে আমাদের বংশগতিবিদ্যা বা জেনেটিক। এখানে একটা জিনিস, এই যে কি যেন মুক্তা লিখেছে আপু সৃজনশীল 3 মার্কস ফর, আমার ক্লাসটা করলে ক্লাসের মধ্যে তোমার অনেকগুলো কাজ হবে, তুমি ক্লাসের মধ্যে কনসেপ্ট বুঝতে পারবা, গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট বুঝতে পারবা, গ ঘ কিভাবে বুঝতে পারবা, এমসিকিউ পড়া হয়ে যাবে, সিকিউ পড়া হয়ে যাবে। ইভেন আমার স্লাইডে যেইভাবে লাইনটা লেখা আছে, তোমার উচিত পরীক্ষায় যদি আসে বংশগতি কাকে বলে এক্স্যাক্টলি এইভাবে লেখা। এই যে লেখাটার পাশে আমি যে ব্র্যাকেটে একটা লেখা লিখছি ইংলিশে, এইভাবে টার্মটা উল্লেখ করে লেখা। একইভাবে দেখো বংশগতি দাও, অ্যান্সারটা এভাবে যদি আসে বংশগতি কি, তাহলে অ্যান্সারটা ঘুরে যাবে। তখন লিখতে হবে বংশগতি হেরিডিটি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দিকে সঞ্চালনের প্রক্রিয়া। কি আসে কিন্তু তুমি এরকম বড় ভাবে লিখতে পারবা না, নোট করার দরকার নেই, স্লাইডটা লিখতে পারো, এগুলো বইতে আছে, বই থেকে একদম সুন্দর করে জিনিসটাকে গোছানো ভাবে এখানে লেখা আছে। ওকে, আচ্ছা ফাইন। এরপরে আমরা চলে আসি স্লাইডে, বংশগতিবিদ্যার জনককে। সবাই জানি বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, এবং মেন্ডেলের পরীক্ষা সম্পর্কে আমরা সেই জন্য পড়েছি। মেন্ডেলের পরীক্ষায় প্রমাণ করে কিভাবে জিন বাবা মা দাদা দাদির আমাদের শরীরের। এরপরে হচ্ছে বংশগতির যে বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং হচ্ছে জিন। এই চারটা জিনিস হচ্ছে আমাদের বংশগতির বস্তু। পরীক্ষায় যদি আসে নিচের কোনটা বংশগতির বস্তু নয়, কোনটা বংশগতির বস্তু, তাহলে কিন্তু তোমাকে এই চারটা নাম অবশ্যই মনে রাখতে হবে। এইবার কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তোমাদেরকে বংশগতির প্রধান উপাদান, যে বংশগতি হচ্ছে এটার প্রধান উপাদান কোনটা? মেইন এলিমেন্টটাই হচ্ছে ক্রোমোজোম, কারণ ক্রোমোজোমের মধ্যে বাদবাকি সব কিছু থাকে। ক্লিয়ার হইছো? তাহলে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, কিন্তু ক্রোমোজোমের প্রধান উপাদান, তোমরা আমাকে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, কিন্তু ক্রোমোজোমের প্রধান উপাদান কি? কে সবার আগে বলতে পারবে? ইয়েস, ক্রোমোজোম কিন্তু ডিএনএ, আরএনএ, প্রোটিন, আরো অনেক পদার্থ দিয়ে তৈরি হয়, কিন্তু ক্রোমোজোমের মেইন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমার, কেন এই যে এটা হচ্ছে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে এই দেখো ডিএনএ গুলো কিভাবে এইভাবে পেঁচিয়ে থাকে। বংশগতির প্রধান উপাদান হচ্ছে আমাদের, ক্লিয়ার? বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে আমাদের DNA। একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে বলবা? একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ? তো ক্রোমোজোম আবিষ্কারককে, এটা আমরা একটু আমাদের যারা ঢাকায় থাকি তারা আমরা জানি যে স্টার কাবাব নামে একটা রেস্টুরেন্ট থাকে, বা মৎস্য স্টার কাবাব নামে, স্টার নামে একটা রেস্টুরেন্ট থাকে। এই রেস্টুরেন্টে আমি মনে রাখতাম যে স্টারের যদিও কাবাব ভালো, স্টার বার্গার, স্টারের বার্গার আমি এভাবে মনে রাখতাম, মানে হচ্ছে স্টার বার্গার, ঠিক আছে? উনি হচ্ছে আমাদের
ক্রোমোজোমটা সবার প্রথমে আবিষ্কার করেন এবং ক্রোমোজোমের যে আকার এবং আকৃতি এই কথাগুলো তোমাদের মধ্যে প্যারা হয়, কারণ বইয়ের মধ্যে মানে এই কথাগুলো খুবই কিছু কিছু ভাবে লেখা। আমি মনে রাখার সহজ উপায় তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মনে রাখবা 35 থেকে 30। 35 থেকে 30। এখন দেখো কোন একটা রেঞ্জ যখন লেখো তোমরা কি করো? 20 থেকে 19 তে বলো না। অর্থাৎ কমটা আগে বলো, বেশিটা আগে বলো। বেশিটা পরে বলো। তাহলে 35 থেকে 30 যে আমি বলতেছি এর মাঝখানে একটা ডট আমাকে দিতে হবে। কারণ 35 তো বড় সংখ্যা। সো আমাকে মনে রাখতে হবে 35 থেকে 30, মানে যেহেতু ছোট থেকে বড় বলতে হয়, এই কারণে 3.5 থেকে 30 মাইক্রোমিটার বা মাইক্রন। হ্যাঁ, মাইক্রোমিটার বা মাইক্রন। 1 মাইক্রোমিটার সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। মানে আহ, একটা মানে 1 মিটারকে 10 টু দি পাওয়ার 6 বার যদি ভাগ করা যায়, তাহলে একটা ভাগ হচ্ছে মানে অনেক ছোট আর কি। এরপরে প্রশ্ন হচ্ছে আমি মনে রাখবো 2 থেকে 2। আমি যদি মনে রাখি 2 থেকে 2, তাহলে আমাকে বুঝতে হবে যে আবারও সেম কনসেপ্ট, ছোট থেকে বড়তে যাইতে হবে। 2 থেকে 2 হইতে গেলে আমাকে 0.2 থেকে 2.0 হবে, কারণ ছোট থেকে আমাকে বড়তে যাইতে হবে। সো 0.2 আমাকে বলতে হবে। ক্লিয়ার? তাহলে 35 থেকে 30, 2 থেকে, এইভাবে যদি মনে রাখো পরীক্ষা হলে গিয়ে মনে রাখা সহজ হবে। আর যদি এইগুলা মুখস্থ আমি মানে বইয়ে যেভাবে করতে যাও, একদিন একদিন ভুলবা। কিন্তু আমি যেভাবে মনে করাই দিলাম, এটা যদি পরবর্তীতে তোমরা এখান থেকে অনেকেই আছে যারা ইনশাআল্লাহ চান্স পাবা, বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়বা, তখন তোমার তন্দ্রার কথা মনে পড়বে যে আপু এটা এইভাবে শিখেছি, এখন আমার মনে আছে। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা, সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2 এবং সর্বোচ্চ ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমার 16। ক্লিয়ার? সালটা এত ইম্পর্টেন্ট না, সো সালটা আমরা পারবো। এখানে ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেওয়া আছে, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকে এবং বাহু থাকে। ঠিক আছে? একটা ক্রোমোজোমে কিন্তু দুটোই বাহু থাকে। ওকে? সো এইটা একটা বাহু, এইটা একটা বাহু। এটা ভালো মনে রাখবে। আচ্ছা। এরপরে আমাদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড করতে আমরা যাব না। এটা কি দরকার নাই। বংশগতির ভৌত ভিত্তি কোনটা? এইটার অ্যান্সারটা আমরা বংশগতির দুটো ভিত্তি আছে। বংশগতির প্রধান উপাদান, সবাই আমার সাথে সাথে একটু মেমোরাইজ করো। বংশগতির প্রধান উপাদান কিন্তু ক্রোমোজোম। এটা বুঝার মতোই বিষয়, আমি তোমাদেরকে অলরেডি বুঝাই দিছি। কিন্তু বংশগতির দুটো ভিত্তি, একটা হচ্ছে ভৌত ভিত্তি, আরেকটা হচ্ছে রাসায়নিক ভিত্তি। তো ভৌত ভিত্তি জিনিসটা কি আর রাসায়নিক ভিত্তি জিনিসটা কি, একটু বোঝার চেষ্টা করো। ভৌত মানে হচ্ছে যাকে তুমি দেখতে পাচ্ছ খুবই ভালোভাবে। হ্যাঁ, ভৌত জাগতিক বস্তু বলে আমরা বুঝাতে চাচ্ছি যে যেটা আমরা দেখতে পারি ভালোভাবে। তো যে জিনিসটা আমরা ভালোভাবে দেখতে পারি সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি। এবং ক্রোমোজোমের যে মেইন উপাদান ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড কিন্তু একটা রাসায়নিক পদার্থ। তোমরা কেমিস্ট্রিতে অ্যাসিড পড়ছো। তো কেমিস্ট্রিতে অ্যাসিড পড়ছো মানে কি? রসায়নে অ্যাসিড পড়ছো। তার মানে অ্যাসিড একটা রাসায়নিক পদার্থ। যেহেতু অ্যাসিড একটা রাসায়নিক পদার্থ, তার মানে এই রাসায়নিক পদার্থটা আলটিমেটলি আমার ডিএনএ হয়। অর্থাৎ বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজোম আর বংশগতির রাসায়নিক ভিত্তি ডিএনএ। এবার তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো না যে আপনি হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য কি করব? শর্ট কোশ্চেনের জন্য এই দুটো কোশ্চেন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। কেন ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, অথবা কেন ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়? এখন তোমরা অনেকে বলো না যে 2 মার্কের কোশ্চেন, আমি তো হাফ পেজ লিখি, আমি তো 2 পেজ লিখি, আমি এগুলো নিয়ে প্রচুর ভিডিও বানাইছি, প্রচুর বলছি, অনেক বলছি তোমাদেরকে যে পরীক্ষার হলে গিয়ে দেখো, আমি তো জীবনে অনেক পরীক্ষা দিয়ে আসছি, ঠিক আছে? মানে আমাদের যতগুলো ফুল টিচার চ্যানেল আছে সবাই কিন্তু অনেক ট্যালেন্টেড। আর সবচেয়ে বেশি পড়াশোনা হচ্ছে আমি করছি, কারণ আমি মাস্টার্স পর্যন্ত পড়ছি, ঠিক আছে? অনেকে কিন্তু মাস্টার্স পড়ে না। তো এই যে জীবনে সবচেয়ে বেশি পরীক্ষা ফুল টিচার প্যানেলের আমি দিয়েছি। তো এই যে এতগুলো পরীক্ষা আমি দিয়েছি, অবশ্যই আমার একটু অভিজ্ঞতা আছে। এবং তোমরা জানো যে আলহামদুলিল্লাহ আমি সবগুলো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি। তো
এই ব্যাপারটা কি হয় জানো? যখন তুমি অনেক বেশি ভালো লিখে ফেলো, তখন তোমার পিছের খাতাটা যখন পড়ে, সেই পিছের খাতাটা যদি তোমার মতো ওই যে আরেকজন দুর্ভাগা হয়, তার কাছে পড়ে, সে কম লিখলে অটোমেটিক্যালি তার মার্ক কমে যাবে। তো যখন এই প্রশ্নগুলো আসে, এই প্রশ্নটা কেউ ধরতেই পারে না। এই প্রশ্নটার অ্যান্সার সবাই এদিকে ফোকাস করে বেশি। ভৌত ভিত্তি বলা হয় কেন? সবাই লেখে যে ক্রোমোজোম অবস্থিত, ক্রোমোজোম হচ্ছে বংশগতির বস্তু বহন করে নিয়ে যায়, ক্রোমোজোমের জিন থাকে। সব কথা লেখা, এসব কথা তুমিও লিখবা, বাট তোমার লেখার প্যাটার্নটা ডিফারেন্ট হবে। কোশ্চেনের মান কত? 2। তোমাকে বুঝতে হবে এই কোশ্চেনের দুটো অংশ আছে। একটা হচ্ছে বংশগতির ভিত্তি কেন, এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি কেন। অর্থাৎ তুমি যখন অ্যান্সার লিখতেছো, তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনটা দুটো পার্ট আছে। একটা হচ্ছে ভৌত কেন, আর একটা হচ্ছে মানে বংশগতির ভিত্তি কেন। তো ভিত্তি কেন এটা বললে তো তোমরা অনেক কথা বলতে পারো যে ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএ এর একটা স্পেসিফিক অংশকে আমরা জিন বলি। তো ডিএনএ একটা স্পেসিফিক অংশকে জিন বলি, এবং জিন হচ্ছে আমাদের এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হচ্ছে বহন করে নিয়ে যায়। মানে বংশগতির যে তথ্যগুলা দাদা দাদি পিতা মাতা থেকে আমাদের মধ্যে বহন করে নিয়ে আসে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভিত্তি কেন আমরা বুঝি, কিন্তু যখনই ভৌত কেন এটা আমরা লিখি না, আর রাসায়নিক কেন এটা কেউ লিখি না। যেমন এতক্ষণ ধরে তোমাদেরকে আমি বুঝালাম যে ডিএনএ একটা রাসায়নিক পদার্থ, তাহলে অবশ্যই সেটা একটা রাসায়নিক ভিত্তি হবে। একইভাবে ক্রোমোজোমকে আমরা মাইক্রোস্কোপের দিকে সচক্ষে দেখতে পাই। এবার এটা ভৌত বস্তু, যেটাকে আমরা চোখে দেখতে পাই। যেটা আমরা দেখতে পাই না তাকে আমরা অবাস্তব বস্তু বলি, অর্থাৎ যেটাকে কখনো আমরা দেখতে পারি না। তাহলে ভৌত বস্তু যেটাকে আমরা দেখতে পারি, যেটা ভৌত রাশি, মানে কি যেটাকে দেখা যায় এরকম জিনিস। ক্লিয়ার? তাহলে অবশ্যই এই কোশ্চিনের দুটো প্যারা হতে হবে। আমি সাজেস্ট করব তোমরা সবাই এই কোশ্চিনের অ্যান্সারটা আমার গ্রুপে অথবা আমাদের এএফএস এর এসএসসি 26 এর যে গ্রুপ আছে সেটাতে পোস্ট করবা, আমাকে ট্যাগ করে। সাথে অবশ্যই বলবা আপু ক্লাস কেমন হয়েছে, এটা দিয়ে ট্যাগ করে পোস্ট করবা যে আপু দেখেন যে বংশগতির গুরুত্ব ভিত্তি কেন বলা হয়, আমি অ্যান্সারটা লিখতে পারছি না, কারণ এই অ্যান্সার দুটো প্যারা হবে। অনেকে আবার দুটো পয়েন্ট করেও লিখতে পারো, দুটো পয়েন্ট করে লিখতে পারো। পরীক্ষার হলে গিয়ে দেখবা তুমি যদি এমন সারাউন্ডিং এ বসো যারা হচ্ছে 1-2 লাইন লিখছে, তোমার লেখা 1-2 লাইনের হবে। বাট তুমি যদি এমন সারাউন্ডিং এ বসো যেখানে হচ্ছে প্রতিটা এক পেজ করে লিখছে, তোমার লেখাটা এরকম হবে। তো ভালো সঙ্গের সাথে মেশা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা চলে আসি ডিএনএ তে। ডিএনএ লেখা, ডিএনএ কোশ্চিনটা পরীক্ষার হলে আসবে। পরীক্ষার হলে ৩ ভাবে কোশ্চিন আসতে পারে। একটা আসতে পারে ডিএনএ এর গঠন বর্ণনা করো, একটা আসতে পারে ডিএনএ এর ভৌত গঠন বর্ণনা করো, একটা আসতে পারে ডিএনএ এর রাসায়নিক গঠন বর্ণনা করো। স্বাভাবিকভাবে পরীক্ষায় যদি গঠন বর্ণনা করো আসে, তাহলে আমরা চেষ্টা করব দুটো ছবি দিতে। বাট অনেক সময় আমরা দুটো ছবি দিতে ব্যর্থ হয়ে যাইতে পারি। সেক্ষেত্রে আমরা একটা ছবি দিব, যেটা তোমাদের যে ছবিটা আঁকতে সহজ লাগে সেটা দিতে পারো, সমস্যা নাই। আই প্রেফার যে এই ছবিটা দেওয়া। আবার বলতে, ডিএনএ এর গঠন বর্ণনা আসলে আই প্রেফার এই ছবিটা দেওয়া। কিন্তু ভৌত গঠনের ছবি, এটা রাসায়নিক গঠনের ছবি। ঠিক আছে? ভৌত আর রাসায়নিক আসলে তো আলাদা আলাদা তুমি লিখবা। তাহলে গঠন আসে, ছবি, এই ডান। এবার চলো লেখার প্যাটার্নে। ডিএনএ হচ্ছে, ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যা ক্রোমোজোমের প্রধান উপাদান, আমরা অলরেডি পড়ছি। এবং এটা হচ্ছে অনেকগুলো পলিনিউক্লিওটাইড দিয়ে তৈরি। পলি মানে অনেকগুলা, নিউক্লিওটাইড মানে যে জিনিসটা তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। নিউক্লিওটাইড মানে যে জিনিসটা তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। টাইড মানে তিন। যেমন আমরা দেখতে পাচ্ছি এইটা সে এক জিনিস, এটা আরেকটা জিনিস, এইটা আরেকটা জিনিস, এরকম তিনটা জিনিস দিয়ে এটা যে তৈরি হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিওটাইড। এবং এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, বলো, অনেকগুলো নিউক্লিওটাইড দেখতে পাচ্ছি। ঠিক আছে? তোমরা আমার চ্যানেল গিয়ে দেখতে পারো যে সুন্দর করে ছবিটা আমি এঁকে দিয়েছি, খাতায় এঁকে দিয়েছি, তো ওইটা আঁকা তোমাদের জন্য বেশি ইজি হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে রাসায়নিক গঠন পলিনিউক্লিওটাইডের তিনটি অংশ। পলিনিউক্লিওটাইডের তিনটি অংশ, একটা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, একটা হচ্ছে নাইট্রোজেন বেস বা ক্ষার, আর একটা হচ্ছে অজৈব ফসফেট। তোমরা এইভাবে একদম পয়েন্ট ওয়াইজ যাবে, 1, 2, 3। ঠিক আছে?
5 কার্বনযুক্ত শর্করা। এই 5 কার্বনযুক্ত শর্করার নাম কি বলো তো? এই 5 কার্বনযুক্ত শর্করার নাম হচ্ছে রাইবোজ শর্করা। রাইবোজ। রাইবোজ শর্করা। এই 5 কার্বনযুক্ত শর্করার নাম কি? রাইবোজ শর্করা। ঠিক আছে? কিন্তু এটা যদি ডিএনএ হয়, এই ডিএনএ হলে ও যেহেতু ডিঅক্সি, তার মানে ওর 2 নম্বর কার্বনে, এই যে হচ্ছে আমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন থাকবে না। এজন্য ওর নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ওর 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে, সেজন্য হচ্ছে শুধু রাইবোজ। আমরা চাইলে এই গঠনটা শিখতে পারি, পরীক্ষায় আঁকতেও পারি, চাইলে স্কিপও করতে পারি, কারণ যেহেতু নাই। আমি পরীক্ষায় সংক্ষেপে আমি দেখা দিচ্ছি, তোমরা এইভাবে আঁকলেই হবে। টিচাররা এত বেশি হচ্ছে ইয়ে করবে না। এইভাবে আঁকার সময় একটু খেয়াল করব, এই দেখো, এই হচ্ছে নিচে, উপরে, উপরে, নিচে, মনে রাখলে হয়। নিচে, উপরে, উপরে, নিচে, মানে 2 সাইড একটা নিচে, মাঝের দুটো হচ্ছে উপরে, মাঝের দুটো উপরে, এবং বাদ বাকি হচ্ছে OH থাকে। আর এখানে হচ্ছে CH2OH থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের শর্করাটা। কেউ চাইলে আঁকতে পারো, নাহলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা। তাহলে 5 কার্বন যুক্ত একটা শর্করা, যার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। ডিঅক্সিরাইবোজ কারণ হচ্ছে 2 নম্বর কার্বনে অক্সিজেনটা মিসিং। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক নেই। আচ্ছা, আমরা নামাজি ব্রেকটা কিন্তু পরে দিব, ঠিক আছে? আমরা নামাজি ব্রেকটা পরে দিব। আমরা হচ্ছে একটু পড়াটা আগাই, মাঝখানে
এখানে আমি দিয়ে দিই, কিছুক্ষণ পরে মেয়াদের বেসটা দিব। আচ্ছা, তো এরপরে আসি 2 নম্বরে নাইট্রোজেনাস বেস। তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনাস দুটা, একটা পিউরিন আরেকটা হচ্ছে পাইরিন। তো আমাদের পিউরিন হচ্ছে অ্যাডিনিন ও গুয়ানিন, আর পাইরিন হচ্ছে সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। আমি তোমাদেরকে শিখেছিলাম যে আমি মনে রাখতাম আমার নাম হচ্ছে তন্দ্রা টি দিয়ে। তো আমি হচ্ছে মনে রাখতাম যে আমি খুব স্পেশাল। আমার নাম হচ্ছে টি তে থায়ামিন, টি তে হচ্ছে ডিএনএ তে আছে, এবং এটা আরএনএ তে নাই, কারণ ডিএনএ বেশি স্পেশাল, ডিএনএ বেশি দরকারি। তো ডিএনএ তে থায়ামিন আছে, বাট আরএনএ তে থায়ামিনটা নেই। ক্লিয়ার? ফাইন। এরপরে ডিএনএ তে নিচের কোনটি পাওয়া যায়? তুমি কোশ্চেনটা অ্যান্সার দিতে পারো। ডিএনএ তে কোনটি পাওয়া যায়? রাইবোজ সুগার তো পাওয়া যায় না, এখানে ডিঅক্সি রাইবোজ সুগার পাওয়া যায়। ইউরাসিল, অ্যাডেনিন এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড। ইউরাসিল, অ্যাডেনিন এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটার অ্যান্সারটা হবে অ্যাডেনিন। একটু খেয়াল করো, ইউরাসিল কিন্তু পাওয়া যায় না, আর ফসফরিক অ্যাসিড না, ওটা হচ্ছে ফসফেট গ্রুপ পাওয়া যায়, ফসফরিক অ্যাসিড পাওয়া যায় না। তো আরএনএ তে, ডিএনএ তে পাওয়া যাবে হচ্ছে আমার অ্যাডেনিন। ঠিক আছে? এরপরে ভৌত গঠন যখন আসে, তোমরা অনেক বেশি বিচলিত হয়ে যাও যে এতগুলো পয়েন্ট, বইটা তো আসলে কোনো করতে পারে না, সত্যি কথা যেটা, বইটা একদম হচ্ছে একদম গিজে 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 করে এতখানি অংশ দেওয়া আছে, এটা একদমই ভালো লাগে না দেখতে। তো তোমাদের জন্য আমি পয়েন্ট করে এনেছি, তোমরা চাইলে এই পয়েন্টগুলো আবার নাম দিতে পারো। কিন্তু ডিএনএ কোশ্চেনে অলরেডি ছবি আঁকানো হবে, অলরেডি হচ্ছে ভৌত গঠন দুটো আলাদা পয়েন্ট হবে। আই প্রেফার যে পয়েন্টের নাম না দেওয়া, বাট ডিএনএর গঠন শুধু আলাদা ভাবে আসে, সেক্ষেত্রে পয়েন্টের নাম দেওয়াটা বেটার হবে। ওকে, তাহলে প্রথমে একটু খেয়াল করো, আমরা জানি ডিএনএ তে এক ইসি, এক ইসি। তো এক মানে অ্যাডেনিন এবং থাইমিন, এরা হচ্ছে ডাবল বন্ড দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে। জিসি ট্রিপল বন্ড, থ্রি হচ্ছে দ্বিবন্ধ, ত্রিবন্ধ দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে। তার মানে এ থাকলে টি হয়, থাকলে সি। অর্থাৎ একটা পাইরিন সাথে একটা পিউরিমিডিন এবং একটা পিউরিমিডিনের সাথে পাইরিন কখনোই পাইরিনের সাথে পাইরিন বা পিউরিমিডিনের সাথে পিউরিমিডিন যোগ হয় না। তোমরা কি আমার কথা ক্লিয়ার হয়েছে? এবার এই বন্ধন সর্বদা একটি এবং একটি পাইরিমিড, সুতরাং একটি অন্যটির পরিপূরক কিন্তু একরকম। ক্লিয়ার এই ব্যাপারটা? কারোর কোনো সমস্যা আছে? ফাইন, কারোর কোনো সমস্যা কিন্তু এখানে নাই। তাহলে তোমরা যখন পয়েন্ট গুলো মনে রাখবা, সিকোয়েন্স মনে রাখবা, ওইটা দিয়ে পরের পয়েন্টটা হয়েছে। এর পরের পয়েন্ট, চারটা পয়েন্ট আমরা লিখবো সংখ্যা রিলেটেড। কি? এই যে আমরা যখন ডিএনএ এইভাবে প্যাচ, এই যে একটা প্যাচ, এই যে খেয়াল করো, একটা যে প্যাচ, এই একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং। এই একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং, এবং এই একটা প্যাচে 10টা নিউক্লিওটাইড জোড়া থাকে। একটু খেয়াল করো, এখানে কিন্তু 10টা নিউক্লিওটাইড না, 10টা নিউক্লিওটাইড জোড়া থাকে। কিছু পড়বা, তখন সেটা যদি ফিল করে না পড়ো, আমি বলবো যে পড়া দরকার। ঠিক আছে? কারণ ওই শিক্ষা, ওই জ্ঞান লাইফে কাজে লাগে। ওকে, তাহলে 10টা জোড়া থাকে কেন? কারণ এখানে একটা থাকে, এখানে একটা থাকে না, তাহলে কি এখানে একটা থাকলে এখানে একটা থাকলে, এটা এই সাইডে 10, এই সাইডে 10টা আছে, ওটা আছে, খেয়াল করে আছে। এই কোশ্চেন গুলো কিন্তু এমসিকিউতে কথা লিখবে যে ডিএনএ একটা প্যাচে কয়টা নিউক্লিওটাইড থাকে? নিউক্লিওটাইড 10 জোড়া বা 20টা। কথাগুলো এই তোমরা পুছা কেউ এমনি ধরাই বলে দিবে না, জীবনও বলে দিবে না। কেন জানো? কারণ আমি এতদিন যে পড়াশোনা করে আসছি, আমি দেখিনি আমাদের ক্ষেত্রে ধরায় বলছে। আমার অভ্যাসই হচ্ছে ছোটবেলা থেকে পড়াশোনা করতাম, আমি এইভাবে ধরে ধরে জিনিস করতাম। আচ্ছা, এইবার এই যে এই পরপর 3.4 আমস্ট্রং, কারণ পুরোটা হচ্ছে 34, 10টা আছে, 34 কে 10 ভাগ করলে 3.4 আমস্ট্রং। ক্লিয়ার হইছো?
এই যে একটা ব্যাস আছে না? এই যে একটা ব্যাস আছে, এইটা হচ্ছে 20 আর্মস্ট্রং। ব্যাস। একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের দূরত্ব। এটা হচ্ছে 20 আর্মস্ট্রং। এটা হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর কথা। এটা হচ্ছে সুন্দর করে চিহ্নিত চিত্র নাই। এই চিত্রটা খেয়াল করবা, সুন্দর করে চিহ্নিত চিত্র করতে হবে। ঠিক আছে? আপু বইতে শুধু ১০ টা নিউক্লিওটাইড কোথায় লেখা? ১০ জোড়া লিখে নাই, ভুল লিখলে। হ্যাঁ, লিখতে পারে। বাট তুমি নিজেই দেখো যে এখানে হচ্ছে নিউক্লিওটাইড কিন্তু ১০ জোড়া আছে। ১০ টা না। আমি খেয়াল করা হয় নাই আমার বইটা। বাট এখানে ১০ জোড়া আছে। তুমি কোন সংখ্যাটাই দেখতে পাচ্ছ না? তোমাকে আমি দেখাচ্ছি নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কি পুরোটা একটা নিউক্লিওটাইড? না। নিউক্লিওটাইড মানে যে ৩ টা জিনিস হচ্ছে নিউক্লিওটাইড। তো অলরেডি তো ৩ টা এই যে ফসফেট, ফসফেট, সুগার আর হচ্ছে নাইট্রোজেনাস বেস। তাহলে এইটা একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে আরেকটা নিউক্লিওটাইড। তাহলে এখানে ১০ জোড়া হচ্ছে না? কমন। তোমার কোনো গুগল ঘাটার দরকার নাই, পৃথিবীর কোথাও যাওয়ার দরকার নাই। এরপরে এই পর্যন্ত ভৌত গঠন ক্লিয়ার না। এরপর এক্সের অংশ আছে, সেটা হচ্ছে এই যে আমাদের বাহিরের দিকে কি আছে এবং ভেতরের দিকে কি আছে। তো এই আমাদের বাহিরের দিকের বন্ড দুটি সুগার এবং ফসফেট। বাহিরের দিকে ফসফেট এবং সুগার আছে আর ভেতরের দিকে আমাদের বেস আছে। তাহলে বাহিরের অক্ষে এবং ভেতরের অক্ষে ঠিক আছে? বাহিরের অক্ষে কি আছে এবং ভেতরের অক্ষে কি আছে, এটা চিত্র থেকে এখন এখানে আমি তোমাদেরকে দেখাতে পারবো এখানে ৫ নম্বর কার্বন থাকলে অটোমেটিকলি এই সাইডে ৩ নম্বর কার্বন হয়। আর এই সাইডে যদি ৩ নম্বর কার্বন থাকে অটোমেটিকলি এই সাইডে ৫ নম্বর কার্বন হয়। তোমরা সবাই আজকের ক্লাসটা করার পরে আমার চিত্রের ভিডিওটা দেখো। ঠিক আছে? আমার চিত্রের ভিডিওটা দেখো, ওটাতে আমি তোমাদেরকে গুণে পর্যন্ত দেখাইছি। বইতে কিন্তু এই ছবিটা চিহ্নিতকরণ করা নাই। রাসায়নিক গঠনের ছবিটা চিহ্নিতকরণ করা নাই। প্রপারলি ছবি অঙ্কন। সো এই যে আমাদের ভেতরের দিকে একটা জিনিস এবং সে অনুযায়ী আমাদের ভৌত গঠনটা সেম আমরা যেভাবে হচ্ছে একইভাবে আমরা ডিএনএ পড়বো। অর্থাৎ ক্রোমোজোমের সময় আমরা পড়ছি স্টানফোর্ড আবিষ্কার করে, একইভাবে ডিএনএ আবিষ্কার করে ওয়াটসন এবং ক্রিক। এবং ডিএনএর সংখ্যা হচ্ছে একটা ক্রোমোজোমে এবং কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার মতো কোন সুতাকারে হয় ব্যাস। বংশগতির একটি ভিত্তি ডিএনএ, ওটা তোমাদের কেন সেম প্রক্রিয়াতে আরএনএ পড়বে। আরএনএ এর আরএনএ পরীক্ষা দেখলে সিম্পল। ওই ডিএনএ তে যা যা পড়ছো আরএনএ তে ওটা থাকবে। যেগুলো ধরলাম ওই অনুযায়ী এটা হয়ে যাবে। এখন তোমাদের বলবো সেটা হচ্ছে তোমরা ডিএনএ এবং আরএনএ এর ৮টা পার্থক্যের পয়েন্টের নাম লিখবা। যেমন একটা কথা বলতো সুগার, সুগার। এখানে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, এখানে রাইবোজ সুগার। তারপরে ২ নম্বর হচ্ছে নাইট্রোজেনাস, নাইট্রোজেনাস বেস। এখানে কয়টা থাকে আর এখানে কয়টা থাকে এভাবে লিখবা। ঠিক এভাবে ৮টা পয়েন্টের নাম সবাই টিফিন টাইমের কাজ। এখন হচ্ছে ৮ আমরা নামাজে ব্রেক দিব প্রমিস করেছিলাম। তো আমরা ক্লাসটা আবার স্টার্ট করব। স্টার্টস ফ্রম ৭টা ১০। ওকে? আমরা ১০ মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। সবার কাজ হচ্ছে এই পয়েন্ট হচ্ছে লেখা। ক্লিয়ার?
হ্যালো সবাইকে। সবাই একটু চলে আসো দ্রুত। চলে আসো। ওকে ফাইন। ওকে, ঠিক আছে। চলো। আচ্ছা। সবাই কি ৮ টা পয়েন্ট লিখতে পারছো? আমাকে একটু বলো। আর এমনি ৮ টা পয়েন্ট হ্যাঁ? তো পয়েন্টের নামগুলো এভাবে লিখতে হবে। যেরকম হচ্ছে সুগার, নাইট্রোজেনাস বেস, এলিমেন্টের সংখ্যা, কোথায় অবস্থান করে সেটা। তারপর হচ্ছে আর চিন্তা করবা যে এটা ডাবল হেলিক্স নাই। এরকম বিভিন্ন ৮ টা পয়েন্ট হচ্ছে লিখতে হবে। ঠিক আছে? তুমি মোট ডিএনএ এবং আরএনএ ৮ টা পার্থক্য অবশ্যই চলে আসবা। পরীক্ষায় কোশ্চেন আসলেও তুমি লিখতে পারবা। ৪ মার্কের কোশ্চেন আসলেও ৮ টা লিখতে পারবা। এটা তোমাদের জন্য আমি এক্সাম্পল দিয়ে দিলাম। আচ্ছা। এরপরে আমাদের আরএনএ চলে আসলো জিনের কাছে। একদম সংক্ষেপে বুঝবা। ব্যাপার হচ্ছে এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমে হচ্ছে আমার ডিএনএ এবং এতক্ষণের পড়াশোনা অনুযায়ী আমরা জানি যে ডিএনএ এপাশে ৩ টা, এপাশে ৩ টা আরো বেশি থাকতে পারে এখানে। এমন না যে ৩ টা থাকবে। বাট পরপর যেহেতু ৩ টাকে একত্রিত করলে আমরা পাচ্ছি একটা জিন। সো জিন ডিএনএ এর মানে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ কি করে বলতো? যে হচ্ছে জীবের সব অদৃশ্য লক্ষণ ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জিন হচ্ছে ক্রোমোজোমের ডিএনএ তে অবস্থিত একটা নির্দিষ্ট অংশ আমাদের দৃশ্যমান লক্ষণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ অনেক সময় যেমন মনে করো যে আমার চুলের রং কালো। এটা প্রকাশ পায়। বাট এমন হতে পারে আমার জিনে চুলের রং হলুদের বৈশিষ্ট্য ছিল। যেটা প্রকাশ পায় না, তাহলে সেটা হচ্ছে অদৃশ্যমান বৈশিষ্ট্য। জিন কাকে বলে, জিন বলতে কি বুঝো, এরকম প্রশ্ন যদি আমাদের সমাজে আসে, আমরা অবশ্যই এরকম চিত্রকে কিন্তু শর্ট করে দেখাই দিতে পারি। খ মার্কে আমি বলি পরীক্ষার হলে যে দেখবা খ মার্কের কোশ্চেন গুলো লেখার জন্য ঘুম পাচ্ছ। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি যদি এরকম ছোট্ট করে একটা ছোট্ট ছবি আঁকানোর সুযোগ থাকে, সেটা আঁকিয়ে দাও, টিচার ২ এ ২ দিয়ে দিবে। দেখা যাচ্ছে বেশি বড় কি বুঝো বেশি বড় সুযোগ পাচ্ছ না। এক লাইনে বা ২ লাইনে কাকে বলে লিখে যদি একদমই কম সময় থাকে সেক্ষেত্রে এরকম ঠস করে আঁকাই দাও। দেখবা যে তোমার টাইম অনেক সেভ হবে। মানে এই জিনিসগুলোই কিন্তু মানে আমার ক্লাসে আমি সবসময় বলি যে আমার স্টুডেন্টদের জন্য মানে আমার দেওয়া আমার তরফ থেকে দেওয়া এইগুলাই যে তোমরা আমার কাছ থেকে মানে হিডেন কিছু সিক্রেট শিখতে পারবা, যেটা কম পড়াশোনা করো, বেশি পড়াশোনা করো, পরীক্ষা হলে গিয়ে এফেক্টিভ হবে বেশি, বা যে কোনো পড়া মেমোরাইজ করার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। অর্থাৎ ক্রোমোজোমের এই যে দেখো এই ক্রোমোজোমটার এই অবস্থানে জিনটা অবস্থান করছে, এই অবস্থানটাই হচ্ছে লোকাস। অর্থাৎ লোকাস হচ্ছে জিনের বাসা। লোকাস কি? লোকাস হচ্ছে এই দেখো এই যে একটা লোকাস হচ্ছে কি জিনের বাসা। ক্লিয়ার? আচ্ছা। এখানে তেমন একটা আহামরি কিছু নেই। এগুলো তোমরা স্কিপ করতে পারো। পারবা। আমরা বুঝবো আমাদের ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, প্রোটিন হচ্ছে বৈশিষ্ট্য। যেরকম চুল কিন্তু প্রোটিন দিয়ে। তাহলে চুল একটা বৈশিষ্ট্য। এই জিনিসটা এই ঘটনাটাই হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। যেটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রত্যয় বা central dot। যেটা কি ডিএনএ থেকে আরএনএ হয় এবং আরএনএ থেকে প্রোটিন হয়, প্রোটিন থেকে আলটিমেটলি আমাদের হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পায়। ঠিক আছে? ওকে। এরপরে আমাদের মেন্ডেলের সূত্রের কাছে চলে আসলাম। আমি তোমাকে খুবই সুন্দর করে দেখো মেন্ডেলের সূত্রটা বুঝাই দিই। মেন্ডেলের সূত্র ভালো করে বোঝো বা করতে লাগে কার কার বলো তো মেন্ডেলের সূত্র সম্পর্কে তোমাদের মতামত করতে পারো। খুবই এত সহজ করে মেন্ডেলের সূত্রটা বুঝাই দিব, এটা তো অনেক ভালো লাগবে। আচ্ছা, আমাদের বডিতে
কয়টা ক্রোমোজোম থাকে বলো তো? আমার সাথে অ্যান্সার করবা না। হ্যাঁ? তো কোয়েশ্চেন করার সাথে অ্যান্সার করবা। মেন্ডেলের ১ম এ বুঝি আমাদের কয়টা ক্রোমোজোম থাকে। ওকে? আমাদের বডিতে ৪৬ টা জোড়া ক্রোমোজোম। মানে আমাদের বডির প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু জোড়া বেঁধে থাকে। এই যে জোড়া একেকটা, এখানে একটা আরেকটা ঠিক আছে? তো মনে করো যে একটা মটরশুঁটি ওর সেম এখানে একটা বৈশিষ্ট্য, এখানে একটা বৈশিষ্ট্য আছে। এই যদি বড় হাতের টি হয়, এটাও বড় হাতের টি। তো বড় হাতের টি মানে কি? বড় হাতের টি মানে হচ্ছে লম্বা হওয়ার জিন, আর ছোট হাতের টি মানে হচ্ছে খাটো হওয়ার জিন। ক্লিয়ার? এখন ক্রোমোজোমও বলতেছে লম্বা হতে বা এই জিনও বলতেছে লম্বা হতে লম্বা। এবং এখানে আরেকটা এরকম আছে, ও বলতেছে ছোট হতে, ও বলতেছে ছোট হতে। তার মানে ও আসলে খাটো। এ পর্যন্ত কার কনফিউশন আছে? তো এটা হচ্ছে মা বা এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে আমার মা। এদের মধ্যে যখন ক্রস হবে তখন যেটা হয়, বাবা থেকে আমরা যতগুলো শুক্রাণু বা যতগুলো গ্যামেট পাবো সবগুলো কি গ্যামেট পাবো বলতো? বাবা থেকে সবগুলো গ্যামেট পাবো এরকম। এবং মা থেকে আমরা যতগুলো গ্যামেট পাবো সবগুলো গ্যামেট পাবো এই ক্লিয়ার হইছে এটা? কার কোনো সমস্যা আছে এটা নিয়ে? তবে আমাকে একটু বলো, কার কোনো সমস্যা আছে এটা নিয়ে? ফাইন। এখন এদের মধ্যে যদি এটা তো শুক্রাণু এবং এটা ডিম্বাণু, এটা বাবা থেকে আসছে, এটা মা থেকে আসছে। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে বাচ্চাগুলো তৈরি হবে, সবগুলো বাচ্চাই কিন্তু এমন এছাড়া অন্যরকম বাচ্চা তৈরি হওয়া এখানে সম্ভব না। কারণ মিলিত হলে তো বাচ্চা হবে না। কারণ এটাও শুক্রাণু, এটাও শুক্রাণু। একটা শুক্রাণুর সাথে একটা শুক্রাণু মিলিত হলে তো বাচ্চা হয় না। একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু মিলিত হলে বাচ্চা হয়। তাহলে অবশ্যই সবাই এরকম। আমার কথা হচ্ছে এই বাচ্চাটার একটা জিন বলতেছে লম্বা হতে, আরেকটা জিন বলতেছে খাটো হতে। এই বাচ্চাটা কি এখন লম্বা হবে না খাটো হবে? আমাকে বলো। এই বাচ্চাটা এখন লম্বা হবে না খাটো হবে? এখন আমরা সবাই জানি বাচ্চা লম্বা হবে। কিন্তু কেন লম্বা হবে? হুম? এখানে এই লম্বা হওয়ার জিনটা হচ্ছে প্রকট। দুটো জিনের মধ্যে যেই জিনটা প্রকট হয় তার কথাই অনুসরণ করা হয়। যেরকম এখন এখানে বাবার যে মহাত্মী এই হচ্ছে তার কথা এখানে অনুসরণ করা হচ্ছে। মাথার মধ্যে ঢুকছে এই ব্যাপারটা? ফাইন। এরপর খেয়াল করো, এই টি এর সাথে এরকম একটা জিনিস ক্রস করাবো, তখন এখান থেকে আমি একটা গ্যামেট পাবো বড় হাতের টি, একটা গ্যামেট পাবো ছোট হাতের টি। এখান থেকে একটা পাবো বড় হাতের টি, একটা পাবো ছোট হাতের টি। অর্থাৎ এটা যদি মা হয়, এটা যদি বাবা হয়, এরকম ঘটনা। এবার আমি যদি এখানে মা লিখি এবং এখানে বাবা লিখি, মায়ের ২ রকমের গ্যামেট আছে। খেয়াল করো। একটা এটা, আরেকটা বাবার ২ রকমের গ্যামেট আছে। একটা এটা, আরেকটা এটা। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছো? একদমই কঠিন না। সবচেয়ে সহজ জিনিস, সবচাইতে মজার। তুমি বায়োলজিতে যত কিছু আমাদের সবচেয়ে হুম, এখন মায়ের গ্যামেট গুলো তুমি এই বরাবর লিখবা। এরপরে কি হবে? এর ফলে লাভটা কি হবে বলো তো? এখন এই ছকে কার বসার কথা? এই ছকে উপর থেকে বসবে বড়টি, এই ছকে বাম থেকে বসবে বড়টি, উপর থেকে এই ছকে উপর থেকে বসবে বড়টি, বাম থেকে বসবে ছোট। এই ছকে
বড় টি, বাম থেকে বলবে ছোট টি। এটা দেখতে হবে না? আচ্ছা আমি কোশ্চেন গুলোর অ্যান্সার দিব, হ্যাঁ? সবগুলো কোশ্চেন অ্যান্সার দিব। দিব, আমি বলবো। তুমি একটু বুঝো, আমি আমার কথাগুলো শেষ করি, তারপরে অ্যান্সার। এখন বইতে যেভাবে ক্রস করে করা থাকে, ওগুলো পরবর্তীতে যখন তোমরা, এটা তো একটা লম্বা হওয়ার বৈশিষ্ট্য নিয়ে কথা হচ্ছে। মনে করো লম্বার সাথে রঙের বৈশিষ্ট্য নিয়ে কথা হলো। এটা কেমন হবে? তখন দেখবা তুমি এই চেকার বোর্ড ছাড়া আর পারছো না। এটা শুরু থেকে যদি তুমি চেকার বোর্ড দিয়ে করো, তোমার মনে হতে পারে যে আপু আপনি যে এইটা চেকার বোর্ড দেখালেন না, এটা চেকার বোর্ড দিয়ে করে দেখতে পারো, সেম রেজাল্ট আসবে। এক্ষেত্রে এখানে বড়টি বড় আসবে, এখানে ছোটটি আসবে, দেখবে চেকার বোর্ড একই বসাবে কিনা বড়টি এই যে এরকমই আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি একটা বড় হাতের দুটো টি, এরকম একটা পাচ্ছি, এটা 2 পাচ্ছি, এটা একটা পাচ্ছি। 1:2:1, এই জিনিসটা আমরা এখান থেকে পাচ্ছি। ক্লিয়ার হইছো তোমরা? এই যে আমরা এখান থেকে এই জিনিসটা যে পাচ্ছি 1:1, এটা কিসের রেশিও? কে আমাকে বলতে পারবে? এটা কিসের রেশিও? আরেকজন এই যে জ্ঞানী লিখতেছে, আপু 3:1। এটা জিনের রেশিও, দেখো এটা জিনের রেশিও, জিনো টাইপের রেশিও। এটা হচ্ছে জিনো টাইপ। এখন তুমি দেখো পরের ইয়েতে যাও, আমি তোমাদেরকে আরো ক্লিয়ারলি বুঝাচ্ছি। ওয়ান ইস টু, 2:1, এই রেশিওটা হচ্ছে জিনো টাইপের রেশিও, অর্থাৎ জিনটা কেমন, এগুলো হচ্ছে জিনোটাইপ। জিনটা কেমন এটা রেশিও। এবার ও কি, ও তো লম্বা, ও কি লম্বা, আর ও কি, ও হচ্ছে খাটো। তাহলে এখানে লম্বা কয়টা? লম্বা হচ্ছে 3টা, 2 প্লাস 1 সমান 3। খাটো এই যে 2 প্লাস 1 সমান 3, 3:1 যে এটা হচ্ছে আমাদের ফিনোটাইপের রেশিও। ফিনোটাইপের রেশিও মানে কি? মানে হচ্ছে বৈশিষ্ট্যের রেশিও। এই যে যে বৈশিষ্ট্যটা আমরা বাদ দিতে পাবো, দ্যাট ফিনোটাইপ। ফিনোটাইপ মানে জিনের, তো জিনোটাইপ হচ্ছে 1:1, কি ফিনোটাইপ যেটা আমরা বাইরে, ফিনো ইংলিশ কিন্তু PH, হ্যাঁ? এফ লিখতেছো যারা, এফ না, ফিনোটাইপ এরকম। এটা হচ্ছে কিছুটা ওই যে নিউমোনিয়ার বানানের মতো, হ্যাঁ? নিউমোনিয়ার বানান যেমন এন দিয়ে হয়, এটা হচ্ছে ফিনোটাইপ। তো ফিনোটাইপটা হচ্ছে 3:1। ক্লিয়ার সবাই? তোমরা যখন চেকার বোর্ড দিয়ে এগুলা করবা, এরকম স্যার পারবা। এখন তোমরা আমাকে কিছু কোশ্চেন করছিলে, ওইটার অ্যান্সার দিব, এবং তোমরা যারা এইটার এটার মধ্যে সেম আরেকটা জিনিস রিপিট করব, তোমরা ওইটার সাথে মিল প্রকট বৈশিষ্ট্য বুঝবো কিভাবে? প্রকট বৈশিষ্ট্য বোঝার জন্য যেটা করতে হবে, একটা বিশুদ্ধ লম্বা একটা বৈশিষ্ট্য নিই। আপু বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য কি? যখন লম্বা একটা গাছে টি থাকে, এই যে এটা টি, এটাও টি, বড় হাতের টি থাকে, লম্বা একটা গাছে দুটোই বড় হাতের টি থাকে, তখন সেটাকে আমরা বলি কি? বিশুদ্ধ। আর ওর মধ্যে কোনো মিক্সিং নাই। তো এরকম একটা লম্বা আর এরকম একটা খাটো, প্রকট বিশুদ্ধ বৈশিষ্ট্য, একটা প্রচ্ছন্ন বিশুদ্ধ বৈশিষ্ট্য, অর্থাৎ বিশুদ্ধ বৈশিষ্ট্য, দুইটা বিশুদ্ধ বৈশিষ্ট্য, বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্য, মানে একটা লম্বা হলে একটা খাটো, তারপরে হচ্ছে একটা মোটা হলে একটা পাতলা, এরকম একটা বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্য যখন আমরা দুজনের মধ্যে ঠাস করে ক্রস করাবো, তখন
আমরা যে বংশধরটা পাবো এটা কিন্তু আমাদের প্রথম বংশ। এটা আমাদের F1 বংশ। প্রথম যে বংশধরটা আমরা পাবো সেটার যে সেটাই প্রকট বৈশিষ্ট্য। মেন্ডেল যখন দেখছে যে প্রথম বংশধরে বাবা এখানে বাবার মধ্যে যত জিন ছিল সবাই লম্বা বলছে হইতে। মার মধ্যে যত জিন ছিল সবাই খাটো বলছে হইতে। কিন্তু বাচ্চার মধ্যে লম্বা আর খাটো কিন্তু মিডলে যায় নাই। বাচ্চার বাচ্চা লম্বা হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে একটা বাচ্চা যে লম্বা হইছে সে তার বাবার বৈশিষ্ট্য ফলো করতে বাধ্য হইছে। প্রকৃতির বৈশিষ্ট্য ফলো করতে বাধ্য হইছে। ক্লিয়ার? এই জিনিসটারই একটু ধারাবাহিকতায় তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে আমি পরে ফেরত আসবো। একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই দিই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা একটু খেয়াল করো। যখন আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের এই কনসেপ্টটা পড়ি, তোমরা জানো যে মায়ের ক্রোমোজোম হচ্ছে XX এবং পিতার ক্রোমোজোম হচ্ছে XY। এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। বাদবাকি ক্রোমোজোম কিন্তু অটোজোম। এখন যেই মা স্বাভাবিক তার তো XX হবে। যেই মা হচ্ছে যে পিতা হচ্ছে স্বাভাবিক তার XY হবে। এবং এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো মানে অসুখগুলা যেই জিনটা বহন করে, যেই ক্রোমোজোমটা বহন করে সেই ক্রোমোজোমটা সবসময় হয় এক্স ক্রোমোজোম। এটা পরীক্ষা আসতে পারে যে কেন এক্স ক্রোমোজোমই সবসময় হচ্ছে এই অসুখ বিসুখের জিনিসগুলো বহন করে, কেন ওয়াই ক্রোমোজোম বহন করে না, এটা আমরা পরে শিখি। এক্স ক্রোমোজোম যদি দুটো এক্স এ সিসি থাকে, সিসি মানে কি? সিসি মানে হচ্ছে অসুখ, ক্যারিয়ার। সিসি মানে হচ্ছে অসুখ। তো যদি দুটোতেই সিসি থাকে কালার ব্লাইন্ডনেস হবে, মানে বর্ণাঢ্য মা হবে। আর যদি একটাতে থাকে তাহলে কি হবে? হচ্ছে বাহক মা হবে। কারণ একটা থাকলেও তার আরেকটা হচ্ছে সুস্থ আছে। এরপর হচ্ছে বর্ণাঢ্য পিতা। বর্ণাঢ্য পিতাতে এক্স সি ওয়াই হবে। কেন? কারণ হচ্ছে একটা বর্ণাঢ্য পিতা সে হচ্ছে তার একটাই এক্স ক্রোমোজোম, সেটাই হচ্ছে দূষিত বা সেটাতেই ভেজাল আছে। আমার কনসেপ্ট ক্লিয়ার হইছো? এইটা সবাই পরীক্ষার ফলে আসলে অবশ্যই আগে লিখে দিবা। এই জিনিসটা সবাই অবশ্যই পরীক্ষা হলে আসলে লিখে নিবা। এখন তোমরা আমাকে বলো, আমি এখান থেকে একটা মা নিব, এখান থেকে একটা বাবা নিব, নিয়ে এদের মধ্যে ক্রস করাবো। তোমরা আমাকে বলো আমি কোন মায়ের সাথে কোন বাবার ক্রস করাবো, তুমি আমাকে বলে দাও। প্রথম যে কমেন্ট আসবে আমি সেই কমেন্টের সাথে মানে সেই কমেন্টের মতো করে আমি ক্রস করাবো দ্রুত। ঠিক আছে, বলো। বাহক আর বাহক, খুবই ভুল কথা বলছো। একটা পিতা কখনো বাহক হয় না, কারণ পিতাতে যখনই হচ্ছে আমার এই ক্রোমোজোমটা দূষিত হয় তখনই ক্রোমোজোমে যখনই কালার ব্লাইন্ডনেস এর জিন থাকে তখনই সে বর্ণাঢ্য হয়ে যায়। কোন ছেলে বাহক হতে পারে না। এটাও মার্কের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন ছেলে কেন বাহক হতে পারবে না। আমি কি বুঝাতে পারছি? তো কোন ছেলে বাহক হতে পারবে না। ক্লিয়ার তোমরা? ফাইন। আচ্ছা, তাহলে আমরা একটা বাহক মায়ের সাথে একটা বর্ণাঢ্য পিতার জনপ্রস করি। তো আচ্ছা, একটা বাহক মা সে হচ্ছে এমন এবং একটা বর্ণাঢ্য পিতা হচ্ছে এমন। এবার যদি আমি একটা চেকার বোর্ড আঁকি তোমরা খেয়াল করবা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা। এখন মায়ের দুই রকমের ক্রোমোজোম আছে, এটা একটা, এটা একটা, আর বাবারও দুই রকমের আছে। এখানে কি হবে? এক্স এক্স সি, এখানে হবে এক্স সি, এখানে হবে এক্স ওয়াই এবং এখানে হবে এক্স সি ওয়াই। তাহলে আমি এখানে দেখছি যে আমার দুইটা মেয়ে হচ্ছে অসুস্থ, মেয়ে বর্ণাঢ্য, এক্স ওয়াই একটা ছেলে সুস্থ এবং একটা ছেলে অসুস্থ। ক্লিয়ার? অসুস্থ মানে বর্ণাঢ্য আর কি, একই কথা। তাহলে এখানে বর্ণাঢ্য সন্তান কয়টা? বর্ণাঢ্য সন্তান 2 আর 1 3টা,
আর সুস্থ সন্তান কয়টা? সুস্থ সন্তান হচ্ছে আমার এখানে ১ টা। তাহলে যদি ৪ টা সন্তানের মধ্যে ৩ টা সন্তান অসুস্থ হয়, তার মানে 75% সন্তান কিন্তু আমার হচ্ছে এখানে অসুস্থ। এবং এক সরি 25% সন্তান হচ্ছে আমার সুস্থ। সবাই এই কনসেপ্টটা বুঝছো? কারো কোনো সমস্যা আছে? আমি একটু ভুল করে ফেলছি। ঠিক আছে? এই যে কে যেন একটা লিখলো যে আপু আপনি একটু ভুল করছেন। এই জায়গা থেকে আমি ধরতে ভুল করছি। এটা XXC হবে। তো এখানে একটা মেয়ে বর্ণাঢ্য হবে আর একটা মেয়ে হচ্ছে বাহক হবে। অসুস্থ। ঠিক আছে? একটা মেয়ে হচ্ছে বাহক হবে। তাহলে একটা মেয়ে বাহক, একটা মেয়ে বর্ণাঢ্য, একটা ছেলে বর্ণাঢ্য, আ এক আ একটা ছেলে সুস্থ, একটা ছেলে বর্ণাঢ্য। এই যে এইটা হবে। মানে সব রকম পাওয়া গেছে। এখানে বাহক সন্তান পাওয়া গেছে, এখানে অসুস্থ সন্তান পাওয়া গেছে, এখানে আবার হচ্ছে কি পাওয়া গেছে? সুস্থ সন্তানও পাওয়া গেছে। সবাই বুঝতে পারছো? এই তো আমি ভুল করলেও তো তোমরা ধরায় দিতে পারছো। সো আমার থেকে বেটার তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা থেকে কারো কোনো সমস্যা আছে? এই বর্ণাঢ্যতার কনসেপ্টে? ঠিক আছে, ফাইন। এটাতে আমি আবার আসবো। আমি যে জায়গায় ছিলাম আমি ওখানে একটু চলে যাই। কই গেল? হ্যাঁ। এইবার মেন্ডেলের সূত্রের যদি কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে। মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা আসতে পারে, মেন্ডেলের সূত্রের জিনোটাইপের রেশিও এত দেখাও আসতে পারে, মেন্ডেলের সূত্রের ফিনোটাইপের রেশিও এত প্রমাণ করা আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। যেভাবেই আসুক তোমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এখন যেই কনসেপ্ট গুলো তুমি কথার মাধ্যমে আমার মুখ দিয়ে তুমি বুঝলা সেগুলাই তোমাকে লিখতে হবে। এবং অবশ্যই তোমরা চেকার বোর্ড ফলো করে দেখাটা হচ্ছে। তো এই মেন্ডেলের এটার পরে আমি চলে যাচ্ছি আমাদের এখানে ডিএনএ অনুলিপন। যখন একটা ডিএনএ থেকে আমার দুটো ডিএনএ তৈরি হয় তখন সেটাকে ডিএনএ অনুলিপন বলে। এবং এই অনুলিপনটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়ে থাকে। তো অর্ধ সংরক্ষণশীল কি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে নতুন যে ডিএনএ তৈরি হয়েছে তার অর্ধেক অংশ আগের ডিএনএ এর মতো, বাকি অর্ধেক অংশ নতুন। খেয়াল করো এই গোলাপি কালারটা আগের ডিএনএ এর মতো আর নীল কালার যেটা সেটা হচ্ছে আমাদের নতুন। তাহলে নতুন যে আমার ডিএনএ তৈরি হচ্ছে, নতুন যে একটা ডিএনএ তৈরি হচ্ছে তখন নতুন যে ডিএনএ আমার তৈরি হচ্ছে এই কনসেপ্টটাকে অর্ধ সংরক্ষণশীল বলি কারণ অর্ধেক আমার আগের থেকে তৈরি হচ্ছে। এখন এই পদ্ধতিটা ৩ টা স্টেপ পরীক্ষায় দেখব। প্রথম স্টেপটা হচ্ছে ১ নম্বর স্টেপ হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভাঙন। ১ নম্বর স্টেপটা কি? সবাই বলো হাইড্রোজেন বন্ধন ভাঙন। এটা কি? এটা হচ্ছে এই যে এখানে যে A ছিল, এখানে T ছিল, এখানে G ছিল, এখানে C ছিল। এর মধ্যে ডাবল বন্ড ছিল, ট্রিপল বন্ড ছিল। এই বন্ধনগুলোই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সেটা হচ্ছে ভেঙে যাবে। সেটা কি হবে? ভেঙে যাবে। এবং এই যে যখন হাইড্রোজেন বন্ধন ভেঙে যায় তারপরে ২ নম্বরে কি হবে? ২ নম্বরে হচ্ছে নিউক্লিওটাইড গুলোর বিচ্ছিন্নকরণ। তাহলে ১ নম্বরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভাঙন, ২ নম্বরে হচ্ছে নিউক্লিওটাইড গুলো বিচ্ছিন্নকরণ। তাহলে এর সাথে থেকে T দূর হয়ে যাবে, G এর সাথে C, বা একটা অ্যাডিনের সাথে থেকে একটা পাইরিমিডিন, পাইরিমিডিন থেকে পাইরিমিডিন থেকে হচ্ছে পিউরিন। এভাবে একে অপর থেকে আলাদা হয়ে যায়। এই যে এরা পরস্পর থেকে যেভাবে আমার আলাদা হয়ে গেল এই হচ্ছে আ আলাদা হওয়ার ফলে এই যে ডিএনএ যে দুটো হেলিক্স, এই দুটি হেলিক্স এর প্যাচ খুলে যায়। তাহলে ১ম টা হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভাঙন, ২য় টা হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে বিচ্ছিন্নকরণ এবং ৩ নম্বরটা হচ্ছে হেলিক্স আলাদা। এটা তোমরা নোট করে নিতে পারো। আমি যে পয়েন্ট গুলোর নাম বলছি এটা নোট করে নিতে পারো, পরে বইও পড়া লাগবে না। ৩ নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ধন আ ১ম পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভাঙন। ২য় পয়েন্ট হচ্ছে আমার নিউক্লিওটাইড গুলো বিচ্ছিন্নকরণ
এবং ৩ নম্বর পয়েন্ট হচ্ছে হেলিক্স সমূহ বিচ্ছিন্ন করণ। ঠিক আছে? তো নিউক্লিওটাইড গুলো বিচ্ছিন্ন করণ এবং হেলিক্স সমূহ হেলিক্স আলাদা হচ্ছে ছিন্নকরণ এভাবে এরপরে কি হয়? এরপরে আমাদের নতুন একটা সূত্র তৈরি শুরু হয়। এই সূত্র তৈরি শুরু হয়। একটা পুরাতন সূত্রের সাথে একটা করে নতুন সূত্র তৈরি। একটা পুরাতন সূত্রের সাথে একটা করে নতুন সূত্র তৈরি তাহলে নতুন সূত্র গঠন এটা হচ্ছে আমাদের ৪ নম্বর পয়েন্ট। যখন আমাদের নতুন সূত্র গঠন হলো, তখন কি হবে? তখন এইটা একটা ডিএনএ, এইটা একটা ডিএনএ। তাহলে একটা ডিএনএ থেকে আমাদের আল্টিমেটলি ডিএনএ তৈরি হয়ে গেল। তাহলে কি বুঝতে পারছো কারো কোনো সমস্যা আছে? ইয়েস, অবশ্যই চিত্রটা এক্সামে দিতে হবে। অবশ্যই চিত্রটা এক্সামে দিতে হবে। এখানে হচ্ছে এটা মাতৃ ডিএনএ ইংলিশে লেখা আছে বাট তোমরা এটা লিখতে পারো মাতৃ ডিএনএ। এখানে একটা এনজাইম দেখাইছে, হেলিকেজ এনজাইম। তোমরা চাইলে নামটা লিখতে পারো, বইতে নাম লেখা আছে। না থাকলেও না লিখতে সমস্যা নেই। হেলিকেজ এনজাইম। পয়েন্ট গুলো খালি প্রথমে কি হাইড্রোজেন বন্ধন ভাঙন, নিউক্লিওটাইড সমূহ বিচ্ছিন্নকরণ, হেলিক্স ভাঙন বা হেলিক্স বিচ্ছিন্নকরণ। ৩ নম্বরে হচ্ছে নতুন অণু সৃষ্টি। আরেকটা অণু শেষ। তোমরা অনেক অনুলিপন নিয়ে অনেক মানে হচ্ছে চিন্তা ভাবনা করো। চিন্তা করার কারণ অনেক জটিল করে আসছে। এবং আমি কখনোই সবসময় বলি আমি এসএসসি লেভেলে ইন্টার পড়ানোটা একদমই প্রেফার করি না। এক্সেস প্রেশার এবং ইন্টারের লেখাপড়া পরীক্ষায় লিখলে বইটা থেকেই সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, বইটা দিলেও হবে। চিহ্নিতকরণ করার চেষ্টা করো। কোনটা পুরাতন ডিএনএ কোনটা 3 প্রাইম টু 4 প্রাইম 5 প্রাইম 5 চিহ্নিতকরণ। ক্লিয়ার? তাহলে এইভাবে ৪ টা পয়েন্ট দিয়ে এত সহজ করে এদের অনুলিপি শিখাই দিলাম। এরপরে আরেকটা জিনিস বইতে আছে সেটা হচ্ছে পিসিআর কি? পিসিআর মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ২ টা ডিএনএ, ২ টা থেকে ৪ টা, ৪ টা থেকে ৬ টা ডিএনএ হচ্ছে তৈরি হতে থাকে। এটা একটা চেইন রিঅ্যাকশন। অর্থাৎ এটা চলতেই কল হচ্ছে পিসিআর। এগুলার দরকার নাই। ডিএনএ টেস্ট। আরেকটা টপিক তোমাদের ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএ। আচ্ছা, একদম সহজ কথায় বলি, হ্যাঁ? আচ্ছা, একজন প্রশ্ন করছি না যে আপু আমি বলতে ভুলে গেছিলাম। ওই যে তুমি যখন টি পড়ছো, আরেকটা টি পড়ছো, এরকম পড়ছো বা এরকম পড়ছো, এই জিনটা হচ্ছে অ্যালিল। অর্থাৎ তোমার শরীরে দুটো ক্রোমোজোম যে জোড়া বেঁধে আছে, এই জোড়ার এখানে যদি হাইটের জিন থাকে, এখানেও হাইটের জিন থাকে। দুটো হাইটের জিন অথবা দুটো হাইটের ছোট হতে হচ্ছে অথবা একটা বড় ছোট হতে হচ্ছে এবং পরের অ্যালিল আমরা বলি না অনেক সময় যে আহ, একটা কিছু কিসের উদাহরণ দিব মনে করো লাউ আর হ্যাঁ আমরা অনেক সময় বলি না ওই হইলো ওই লাউ মিষ্টি তো একই এরকম একই টাইপেরই দুটো জিনিস যেটা একটু ভিন্ন কথা হ্যাঁ ওই হাইটের বৈশিষ্ট্য বলবে বা একজন বড় হতে বলবে হতে পারে এটাই হচ্ছে আমার অ্যালিল প্রকট হবে কিনা কিভাবে বুঝবো এটা আনসার তো আমি দিয়েছি যে ফার্স্ট জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ হবে সেটাই প্রকট বৈশিষ্ট্য ফার্স্ট জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ হবে সেটা হচ্ছে আমার প্রকট বৈশিষ্ট্য টেস্টটা বুঝায় একদম সহজ করে দেখো মনে করো মার্ডার হয়েছে এখন আমি চিন্তা করতেছি যে ও যে মার্ডার হয়েছে 10 কে ছিল আমি আমার একটা আইডিয়া আছে যে এই 10 জন যাতায়াত করে 10 আমি যদি এই জিনিসগুলা নেই এখন একটা নেই এবং ওই রুমে যে ও গেছিল তার মানে অবশ্যই ওর হাতের ছাপ আছে ওর চুল থাকতে পারে লালা থাকতে পারে রক্ত থাকতে পারে বিভিন্ন ঘটনা হতে পারে না যখন মার্ডার হয় তখন তো একটা হয় তো তখন দেখা যাচ্ছে তার ওখানে আছে এই যে
এই রক্তের সাথে ওই রক্ত যে আমি ম্যাচ করাবো এটাই এবং এই ম্যাচটাই কিভাবে করানো হয়? এই পদ্ধতিটাকে আমরা ডিএনএ টেস্ট ওই যেই লাউ সেই কদু আসলে না ব্যাপারটা। কারণ লাউ আর কদু হচ্ছে একই। এখানে লাউ আর মিষ্টি কুমড়া এই কারণে বলছি, কারণ লাউ আর মিষ্টি কুমড়া দেখবা গাছে দেখছো না? লাউ আর মিষ্টি কুমড়ার গাছ থাকলে কিন্তু খুব হার্ডলি কিছু মানুষ আছে যারা আইডেন্টিফাই করতে পারে কোনটা লাউ কোনটা মিষ্টি কুমড়া গাছ। তাই না? আবার কিছু লাউ কিন্তু গোল হয়, মিষ্টি কুমড়াও গোল হয়। আবার হচ্ছে লাউ লম্বা হয়, মিষ্টি কুমড়াও লম্বা হয়। তো জিনিসটা ডিফারেন্ট। বাট দুটোর পুষ্টিগুণ বিভিন্ন মানে সবকিছুই আসলে দিন শেষে এক। সো এইজন্য বললাম যে জাল লাউ, মিষ্টি কুমড়া। জাল লাউ তো জাস্ট সেম জিনিস না। অ্যালিল কিন্তু সেম জিনিস না। অ্যালিল হচ্ছে একই মায়ের পেটের ২ ভাই। এখন একই মায়ের পেটের ২ ভাই কখনোই যে এক না, এটা আমরা সবাই জানি। যে একই মায়ের পেটের যে ২ টা ভাই হয়, এটা কখনোই ২ জন এক হয় না। মানে একরকম হয় না, মানসিকতাও এক হয় না, মতাদর্শও এক হয় না, ফ্যানের মধ্যে কোনো কথাবার্তা এক হয় না, তাদের বউ চয়েস করার ক্ষেত্রে বউও একরকম হয় না। ঠিক আছে? ঠিক আছে? ফাইন। তো এই জিনিসগুলো থেকে আমরা হচ্ছে ডিএনএ কালেক্ট এবং অপরাধ সংগঠনের স্তর থেকেও আমরা ডিএনএ কালেক্ট করি। এই ডিএনএ এর সাথে ওই ডিএনএ কে যদি ম্যাচ করাতে পারি, সেটাকে আমি ডিএনএ টেস্ট বলি। সো ডিএনএ টেস্টের যে পড়াটা এটা আসলে অঘয়ের জন্য আমাদের দরকার নাই। এটা আমরা মূলত ক্ষয়ের জন্য করব। ক্ষতে আমাদের আসবে বা শর্ট কোশ্চেন এ আসবে ডিএনএ টেস্ট বলতে কি বুঝো? তখন আমাদের এই কথাগুলোই লিখতে হবে। যে কথাগুলো আমি বললাম তুমি জাস্ট দিয়ে আসবা। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা অনেক ইম্পোর্টেন্ট। মানুষের লিঙ্গ নির্ধারণ। আমাদের বডিতে যে ৪৬ টা ক্রোমোজোম আছে এটা আমরা পৃথিবীর সবাই জানি। এখন ওই ৪৬ টা ক্রোমোজোমের মধ্যে ৪৪ টা হচ্ছে অটোসোম আর ১ জোড়া বা ২ টা সেক্স ক্রোমোজোম। এই ছবিটা খেয়াল করে বুঝতে পারবে। এই যে দেখো আমাদের ক্রোমোজোমগুলো কিভাবে জোড়া বেঁধে আছে। দেখছো? এবং লাস্টে XY ক্রোমোজোম। তার মানে এটা একটা ছেলের ক্রোমোজোম বা ছেলের এটা একটা ছেলের শরীরের ক্রোমোজোম আমি এখানে দেখাচ্ছি। আর ও যদি XX থাকতো তাহলে ও হচ্ছে মেয়ের ক্রোমোজোম। এখন সেক্স লিঙ্কড ডিসঅর্ডার আছে আমরা দেখে থাকি যে এক্স ক্রোমোজোম বহন করে। এক্স ক্রোমোজোম বহন করে, ওয়াই করে না। কেন? এই ছবিটাতে খেয়াল করো ওয়াই ক্রোমোজোম অনেক ছোট। এই ওয়াই ক্রোমোজোমের আকৃতি এত ছোট যে সেখানে কোন ধরনের মিউটেশন হয়। মিউটেশন মানে কি? মানে কি বুঝিয়ে দিয়ে যে এটা একটা এক্স ক্রোমোজোম অনেক বড়। এই ক্রোমোজোমের এখানে হঠাৎ করে পরিবর্তন হয়, এখানে হঠাৎ করে পরিবর্তন হয়, এখানে হঠাৎ করে পরিবর্তন হয়। যেমন এখানকার জিন মনে করো বলতেছিল যে চোখের রং, মানে চোখ দিয়ে যে আমরা রং দেখি সেটার কথা বলতেছি। চোখের রং আমরা চোখের রং দেখার ক্ষমতাকে নির্ণয় করতেছি। এই যে এটা যে চোখের রং দেখার ক্ষমতাকে আমার ধারণ করছি এই জায়গাটাতে, এটা এখন আকস্মিকভাবে এটা এখন হঠাৎ কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। হঠাৎ এবং আকস্মিক পরিবর্তনকে আমরা মিউটেশন বলি। পরিবর্তন কিন্তু অনেক লম্বা সময় ধরে পরিবর্তন। যখন কোনো একটা কিছু হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন হয় তখন সেটাকে আমরা এখন যেহেতু এক্স ক্রোমোজোম অনেক লম্বা, ওর মিউটেশন হওয়ার টাইম অনেক, যেটা ওয়াই ক্রোমোজোমে এত বেশি মিউটেশন হওয়ার জায়গা নাই। সবাই ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? না। এরপরে এই যে আমাদের এই ক্রোমোজোমে আমরা জানি যে ডিপ্লয়েড এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। কারণ ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে আছে। ওইখানে আমরা সেক্স ক্রোমোজোমে এক্স, মেয়েদের ছেলেদের ক্ষেত্রে একটা এক্স হচ্ছে ওয়াই। তো স্বাভাবিকভাবে একটা নারী যখন ডিম্বাশয়ের ডিম্বাণু তৈরি করে তখন তার সবগুলো জননকোষই সেম। একটা নারী যখন ডিম্বাণু তৈরি করে তার সব ডিম্বাণু সেম। কিন্তু একটা পুরুষ যখন শুক্রাণু তৈরি করে তখন তার কিছু শুক্রাণু এক্স, কিছু শুক্রাণু ওয়াই।
এ কারণেই লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে। তোমরা ভাবতেও পারবা না যে আমি ১ম দিন এই কনসেপ্টটা শিখলাম। আমাদের সময় থেকে তো আসলে এগুলো উঠে গেছে। আলহামদুলিল্লাহ আমিও এমন ফ্যামিলিতে বড় হই নাই যেই ফ্যামিলি আমি আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। আমার বাবা-মা কখনো এটা ফিল করে নাই যে আমার মেয়ে আছে কিন্তু আমার ছেলে তো আমি আসলে আমার ফ্যামিলিতে বড় হই নাই। ইভেন আমাদের ফ্যামিলিতে ছেলেদের থেকে মেয়েদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমরা তো সবাই বই খাতায় বিভিন্ন জায়গায় এই কনসেপ্ট গুলো পড়ে আসছি, তাই না? আগেকার যুগের নানি-নানিরা যে মানে ছেলের চাইতো, ছেলে নাতি চাইতো। সেটা যখন তারা পাইত না, তারা নিজেদেরকে দোষারোপ করত। তোমাদেরকে ফলো করে এই দোষটা থেকে করা লাগতো। কনসেপ্ট গুলো বিল্ড আপ হইত। একটা মেয়ে হচ্ছে সন্তান জন্ম দেয়। খুবই ইজি আর দ্যাটস হোয়াই আমাদের নানি-দাদিরা খুব ইজিলি মানে বাসার তাদেরকে হচ্ছে এই জিনিসটা যদি তার নাতিকে করা যাইত, করা লাগতো। কনসেপ্ট ভুলেই যাইত। তো বিজ্ঞান কতদূর আগায়, বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা কতটা, এটা পড়ার পরে আমি সেটা রিয়ালাইজ করি যে না জানি কতগুলো মেয়ে এটার জন্য মানে ব্যাড সিচুয়েশন, খারাপ সিচুয়েশন, পারিবারিক ভিন্নমততা, বিভিন্নভাবে মারধর সবকিছুর শিকার হইছে জাস্ট বিকজ অফ এই কনসেপ্টের জন্য মেয়েটা একটা মেয়ে ছেলে সন্তান জন্ম দিতে ব্যর্থ। অথচ টেকনিক্যালি আমরা যদি ধর্ম বিশ্বাস করে থাকি, আমাদের এটা খুবই কম করে বোঝা উচিত এখানে আমাদের কারোরই হাত নাই। এখানে সৃষ্টিকর্তা যাকে যেটা দিবে। কিন্তু তাদের কি ছিল তা যেহেতু একটা মেয়ের শরীর থেকে একটা ছেলে একটা সন্তান জন্মগ্রহণ করে, তো তাদের জন্য অনেক ইজি এই কনসেপ্ট গুলো বলার। তো তোমরা যেহেতু আমার স্টুডেন্ট, আমি যেহেতু আমার কথা যেহেতু তোমাদের কাছে একটু হলেও প্রভাব ক্রিয়েট করে, তো এই জন্য আমি তোমাদেরকে এই কনসেপ্টটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা তো এখন পৃথিবী থেকে চলে গেছে। এই কনসেপ্ট তো পৃথিবী থেকে সবাই এখন মোটামুটি জানে। তোমরা সবসময় এটা মনে রাখবা যে যেকোনো সময় তোমরা যখন কাউকে দোষারোপ করতেছো, আসলে দোষী কিনা চিন্তা করবা। কারণ আগে যারা এই জিনিসটা নিয়ে দোষের শিকার হয়ে গেছে তারা কিন্তু বুঝতেছেই। এই কনসেপ্টটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেওয়া থাকে। ঠিক আছে? অমুক হচ্ছে দোষ করতেছে তার যে দোষ নাই সেটা হচ্ছে দোষ। ঠিক আছে? ফাইন। সো এই যে আমাদের হচ্ছে এই লাইনগুলো আসে তোমাকে দুটো কনসেপ্ট লিখতে হবে। একটা কনসেপ্টে লিখতে হবে যে আমাদের বডিতে যখন ডিপ্লয়েড কোষ থাকে তখন ক্রোমোজোমের প্যাটার্নটা কেমন হয়, ক্রোমোজোমের প্যাটার্নটা তখন কেমন হয়, এবং পরবর্তীতে আমাদের বডিতে যখন হচ্ছে জনন কোষ আসে তখন ক্রোমোজোমের প্যাটার্নটা কেমন। ক্লিয়ার? এরপরে সেক্স লিঙ্ক অসুখ হচ্ছে এই এক্স ক্রোমোজোমে যদি কোনো ধরনের অসুখ বহন করে থাকে তাহলে সেটাকে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলি। এই জেনেটিক ডিসঅর্ডার যেটা, এই জেনেটিক ডিসঅর্ডারের উপরে রোগ আছে। একটা হচ্ছে বর্ণাঢ্যতা, আরেকটা হচ্ছে আমাদের আম এই যে আমাদের বর্ণাঢ্যতা, এই বর্ণাঢ্যতা ১০ জনে ১ জন কালার ব্লাইন্ড ধরা হয় এবং তোমাদেরকে তুমি কনসেপ্টটা শিখালাম পরীক্ষায় এটা হচ্ছে সাধারণ। কিন্তু তোমরা একটা জিনিস শিখবা সেটা হচ্ছে ৩ টা জিনিস অ্যান্সার করতে হয়। কত পার্সেন্ট সন্তান বর্ণাঢ্য, কত পার্সেন্ট সন্তান হচ্ছে একটা থাকবে বর্ণাঢ্য, আরেকটা থাকবে হচ্ছে তোমার বাহক, এবং কত পার্সেন্ট সন্তান হচ্ছে আমার সুস্থ। এই ৩ টা জিনিস কিন্তু অ্যান্সার করতে হবে তোমাকে। হুম? তুমি লাস্টে যখন কনক্লুশন করবা তখন অবশ্যই এই ৩ টা জিনিস ক্লিয়ার। ইভেন মনে করো বাহক নাই, তুমি অবশ্যই লিখবা যে বাহক এই কথাটা তুমি ফাইন। এরপরে এই দিয়ে আমাদের এটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগ তো আমরা সবাই জানি, এই কনসেপ্ট গুলো তোমরা অলরেডি পড়েছো। রক্তকণিকায় রক্ত উৎপাদন যদি কম হয় তাহলে সেটা থ্যালাসেমিয়া বলে। আমাদের শরীরের জীবগুলো মূলত রক্ত উৎপাদনে বাধা সৃষ্টি করে সেই জন্য থ্যালাসেমিয়া হয়। থ্যালাসেমিয়া হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া এরকম রকম হয়। আমাদের
আবারও দেওয়া আছে। থ্যালাসেমিয়া মেজর হলে শিশু হচ্ছে ২ টাই জিন পায়, মাইনর হলে হচ্ছে ১ টা জিন পায়। এছাড়াও তোমরা লক্ষণ চিকিৎসা এগুলো হচ্ছে তোমরা পড়ে নিতে পারবা। আচ্ছা। এরপরে হচ্ছে জৈব অভিব্যক্তি যে তত্ত্বটা আসছে সেটা। অর্থাৎ এই অধ্যায়ের শেষ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি একটু কমেন্ট চেক করব। মিনিট এই অংশ থেকে কারোর কোনো সমস্যা আছে কি? আমি তোমাদের কমেন্ট চেক করতেছি। আমি ফেসবুকে গিয়ে কারণ এখানে যদি কোনো কমেন্ট আসে। ওকে। সবাই একটু সমস্যাগুলো আমাকে জানাও, হ্যাঁ? আমি তোমাদের কমেন্ট দেখতেছি। ১ এবং ২ জায়গাতেই। জিন তত্ত্বের অংশ নিয়ে কার সমস্যা আছে আমাকে একটু জানাবা। এরপরে আমি হচ্ছে লিখে দিব এই অংশ থেকে সৃজনশীল কি আসবে। এটা স্লাইডেই আছে। আমি একটু দেখিয়ে দিব। তোমাদের আর বড় কষ্ট সলভ করা না লাগে। ফাইন। তাহলে আমি চলো আগে হচ্ছে কি দেখাই দিই। আমি আগে আমার মনে হয় যে এটা দেখাই। আমি আগে হচ্ছে গ এবং ঘ এর জন্য দেখাই দিই। DNA ৩৪ টা আর ৩৪ এর ১০ টা নিউক্লিওটাইডের মাঝে তো ফাঁকাও থাকে। তবে একটা সমান 3.50 কিভাবে? ফাঁকা থাকবে কেন? যেই ফাঁকাটা থাকে সেই ফাঁকাটাই তো 3 পয়েন্ট হচ্ছে 4। এই যে দেখো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ওটা বাইরে হয়ে গেছে। ৮, ৯, ১০। মনে করো এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ৩৪ আর্মস্ট্রং। আর এখানে তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ আছে। তাহলে এই দুটো মাঝের গ্যাপ কত? এই ৩৪ বাই ১০ না? তার মানে 3.4 তাই না? আচ্ছা। আচ্ছা, তোমাদের এই অংশটাতে আমি আসতেছি। এই অংশটা না ভয় পাওয়ার কিছু নেই। অংশটা সহজ অংশ। আমি গ এবং ঘ এর জন্য অংশটা দেখাই দিই। স্লাইডে আছে, স্লাইড তো তোমরা পেয়ে যাবা। একটু খেয়াল করো। অলরেডি কোশ্চেন আমি দেখাই দিচ্ছি বংশগতিবিদ্যা কি, RNA কি, জিন কি, লোকাস কি, অ্যালিল কি, ডিএনএ অনুলিপন কাকে বলে, অটোসোম কি, সেক্স ক্রোমোসোম কাকে বলে, সবকিছু আমি তোমাদের পড়াই দিচ্ছি। এর জন্য বা শর্ট কোশ্চেনের জন্য কোশ্চেন গুলো দেখাই দিছি। কোশ্চেন খেয়াল এর জন্য প্রথম কোশ্চেন ডিএনএ এর গঠন বর্ণনা করো। বারবার বলেছি ডিএনএ এর গঠন বর্ণনা করো আসলে ভৌত এবং রাসায়নিক দুটোই লিখতে হবে। যদি পরীক্ষায় একটা আসে দ্যাটস সেপারেট কল। চিত্র আঁকতে হবে। এরপরের কোশ্চেন হচ্ছে আরএনএ এর গঠন বর্ণনা করো। এটা লেস ইম্পোর্টেন্ট এটাও থাকে আছে। ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য এটা আরেকটা কোশ্চেন। এরপরে হচ্ছে মেন্ডেলের পরীক্ষা বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। মেন্ডেলের পরীক্ষা বর্ণনা করো, মেন্ডেলের পরীক্ষা 3:1 দেখাও, 1:2 দেখাও। এরকম বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ অনুলিপন ব্যাখ্যা করো। এটাও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এটা হচ্ছে ডিএনএ টেস্ট বর্ণনা করো। এটা আছে। আর লিঙ্গ নির্ধারণ এবং কালার বাইলেজ বিভিন্ন প্রসেসের মাধ্যমে বর্ণনা করতে আসতে পারে। অর্থাৎ পরীক্ষা করতে মা এবং স্বাভাবিক পিতার মা স্বাভাবিক পিতার কত পার্সেন্ট কি হয়েছে সেগুলো হচ্ছে দেখাও। তো এরপরে আমরা চলে যাই আমাদের বইয়ের পরের যে অংশটা দেখাই। তোমাদের কিন্তু পুরো বই জিনতত্ত্ব পর্যন্ত যা ছিল আমি সব পড়াইছি। কিচ্ছু বাদ নাই। বইয়ের একটা লাইনও বাদ যায়নি। হুম? মূল কনসেপ্ট যে এটা বিশাল বড় চ্যাপ্টার এটা ৪-৫ দিন ধরে পড়তে হবে এরকম না। চাইলে একটাতেও যেকোনো জিনিস শেষ করা যায় সেটা দিয়ে আমাদের কাছে বিভিন্ন টেকনিক থাকে। তো আমরা এগুলো সব পড়ছি জিনতত্ত্ব অংশ। তোমরা যারা এতক্ষণ জানো। আমি এখন জৈব অভিব্যক্তি অংশটা দেখাচ্ছি। সবাই একটু খেয়াল করবা। আমি বলবো এক্সাক্টলি ওইভাবে পড়বা ওই অংশটা থেকে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, চলে যাই। হুম। প্রথমে এই পুরো অংশটা রিডিং পড়বা। এটা এমসিকিউ।
এই পুরো অংশটাতে আমাদের হচ্ছে এই যে ক্লোরোফিল বিজ্ঞানী অ্যারিস্টটল কি বলছে এইসব হচ্ছে অংশগুলো পড়বা। আমি এখান থেকে তোমাদেরকে বুঝাই দিচ্ছি জৈব অভিব্যক্তি বা বিবর্তন জিনিসটা কি। তোমরা সবাই আ জিরাফের কথা যে জিরাফ সবসময় চেষ্টা করতো উপরের দিকের গাছপালাগুলো খাইতে। তো জিরাফ যখন উপরের দিকের গাছপালাগুলো খাইতে চেষ্টা করতো, ও এভাবে গলা উঁচু করে থাকতে থাকতে সময়ের বিবর্তনে ওর গলা লম্বা হয়ে ইভেন আমাদের বিবর্তন সম্পর্কে সবচেয়ে বেশি কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন ডারউইন। ডারউইন যখন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যায়, তার নাম আছে দ্বীপা। গ্যালাপাগোস হচ্ছে একটা খুবই সমৃদ্ধশীল একটা অঞ্চল বা একটা দ্বীপপুঞ্জ। সেখানে বিগল জাহাজে প্রায় ১২ থেকে ১৪ বছর পর্যন্ত উনি ভ্রমণ করেন এবং ওখানকার জীববৈচিত্র্য দেখেন। ওখানে তিনি দেখলেন যে ওখানকার যে কচ্ছপগুলো আছে, সেই কচ্ছপগুলো যেগুলা হচ্ছে মাটিতে আছে, সেই কচ্ছপগুলোর গলাও লম্বা। ওরা হচ্ছে ঘাস পাতা খাওয়ার জন্য গলা হচ্ছে এখন কিছুটা আইল্যান্ড বালি আছে, বালিতে যদি গাছপালা হয় বা ঘাসের মতো তো বালিতে দেখা যায় না। বালিতে দেখবে করে গর্জে। তো ওইগুলা খেতে গিয়ে ওই কচ্ছপগুলোর গলা হচ্ছে লম্বা হয়েছে। এরকম বিভিন্ন কিছু খেয়াল করেছিলেন ওই সময় পরিবর্তনে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য হয়েছে। এই দীর্ঘ সময় ধরে পরিবর্তনটাই হচ্ছে যেটার কনসেপ্টটাকে অনেকে বিতর্কিত মনে করে। 9-10 এ বিতর্কের আশ্রয় থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে একটি টার্ম দেওয়া হয়েছে। বাট যারা বিবর্তন সম্পর্কে একটু বেশি জানে বা অ্যাকচুয়াল কনসেপ্ট গুলো জানে, মানে বিবর্তন বইতে আমি এক লাইন শিখতে পারবো না। বিবর্তন জানার জন্য আমি এত মোটা একটা বই পড়ছি, বিবর্তন সম্পর্কে আগ্রহ থেকে আমার কোর্সের পড়া ছিল। ওইখানে কনসেপ্ট গুলো পড়লে বুঝবা যে বিবর্তন কিছু কিছু জায়গায় ধর্মের সাথে কন্ট্রাডিকশন করে, বাট এমন না যে বিবর্তন মানেই হচ্ছে বা বিবর্তন কথাটার অর্থ হচ্ছে যে এটা ধর্মকে ডাউন করতেছে বা ধর্ম করতেছে। এমন না। ডারউইন যে কথাগুলো বলতে চাইছিলেন, ওনার কথাগুলো বলার ওয়েটা একটু ডিফারেন্ট ছিল। কারণে এটা কনফ্লিক্ট করতেছে। বাট ব্যাপারটা এরকম না যে বিবর্তন বলে কিছু নাই। বিবর্তন আছে। তুমি নিজের দিকেই তাকাবা। আজ থেকে অনেক বছর আগে যেমন ছিলা, তোমার ফ্রেন্ড এর পাশে বসতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করতা। এখন তার কাছে একটা ভালো লাগে। সেটা অবশ্যই কোন কারণে এই ঘটনাটা হয়েছে এবং যার ফলে বিবর্তন। ঠিক আছে? ফাইন। তো আমরা এই অংশটা হচ্ছে রিডিং করব। এরপরে এখানে আছে ইভোলিউশন হচ্ছে কথাটা কোথা থেকে এসেছে, হার্বার্ট স্পেন্সার মানে ডারউইনের নাম ইভোলিউশন কতটা করেন। তো এরপরে জীবনের আবির্ভাব এই হিন্দি বা কিছু নাই। দেখো এখানে লেখা আছে প্রতিষ্ঠার সাথে প্রতিষ্ঠার শাখার মানুষ আছে। এটার অর্থ কি? এটার অর্থ তো আমি বলতে পারি এটা বোঝায় এই প্রতিষ্ঠানের মানুষ জিনিসটা কিন্তু না। কার সাথে কার সর্বাধিক মিল আছে সে হচ্ছে এখন তুমি যদি মানুষের আশেপাশে দেখো, দেখবা মানুষের আশেপাশে খেয়াল করো। তুমি যদি পাখির আশেপাশে দেখো দেখবা ডাইনোসর আছে, সরীসৃপ আছে। আচ্ছা। এখন পরীক্ষার জন্য আমাদের যে কোশ্চেন গুলো সেটা হচ্ছে উনি হচ্ছে এই বইটার নাম অবশ্যই সবাই পড়বা। হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। দিনের পর দিন ধরে কুমির যদি দেখে কুমির হয়ে সারভাইভ করাইতে পারতেছে না, তাহলে কুমির সাপ হয়ে যাইতে পারে। এই কথা বলার ওয়েটাই আসলে উনার রুচি। বাট আমরা যদি প্রকৃতির দিকে তাকাই আমরা দেখব যে প্রতিটা প্রাণী একটা ক্লোজেস্ট একটা প্রাণী আছে। যেরকম গরুর ক্লোজেস্ট প্রাণী হচ্ছে কি বলতো? ছাগল। তারপরে তোমরা যদি চিন্তা করো যে লাউ কুমড়া এই যে লাউ, কুমড়া, শসা, স্কোয়াশ এগুলো কিন্তু সব ক্লোজেস্ট। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলো কিন্তু ক্লোজেস্ট। আমার কিন্তু হচ্ছে ক্লোজেস্ট কেউ না কেউ থাকে। কিন্তু ডারউইন বলতে চাইছিল এই
ক্লোজেস্টটা তৈরি হইছে এভাবে যে তন্দ্রা থাকতে, থাকতেও বোর হইছে এবং দেখছে যে তন্দ্রা থাকলে পৃথিবীতে টিকে থাকা যাবে না। তন্দ্রা থেকে নতুন একটা প্রজাতি তৈরি হইছে, যে প্রজাতিটা পৃথিবীতে টিকে থাকার জন্য বেটার। ডারউইন কথাটা এইভাবে বলতেছিল। তো এই ঘটনার পরে উনি হচ্ছে ডারউইনের যে পৃথিবীর সবচেয়ে সাধারণ সত্যটা হচ্ছে অধিক হারে বংশবৃদ্ধি। আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করি। তোমরা দেখবে একটা পিঁপড়া অনেকগুলো পিঁপড়ার জন্ম দেয়। একটা কুকুর অনেকগুলো কুকুরের জন্ম দেয় বাট পিঁপড়ার থেকে কম। এবার একটা হাতি ও কিন্তু একটাই বাচ্চা দেয়। কেন একটা বাচ্চা বের করতে গিয়ে ওর অবস্থা খারাপ হয়। কি হয়? কেন একটা পিঁপড়া অনেকগুলো পিঁপড়ার জন্ম দেয় আর একটা হাতি একটাই যার সাইজটা ছোট সে অনেক বংশবৃদ্ধি করে। ছোট সাইজের তার পৃথিবী থেকে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক। তো স্বাভাবিকভাবে ও মানে যতটা সম্ভব ততটা হচ্ছে বেশি ওর বংশবৃদ্ধি করে। কিন্তু যে অনেক বড় একটা হাতি চাইলেই হাতির বাচ্চা যখন হয় তখন এত বড় হয়। এত বড় একটা বাচ্চা ঠিক আছে? এরপরে সীমিত খাদ্য এবং বাসস্থান। সবাই পৃথিবীতে যে পরিমাণ খাদ্য বাসস্থান আছে তা আমাদের সব মানুষের জন্য পর্যাপ্ত সীমিত। এবং সে কারণে অস্তিত্বের জন্য আমরা সংগ্রাম এবং এই সংগ্রাম ডারউইন ৩ টা ভাগে ভাগ করছে। একটা একটা গরু ঘাস খাওয়ার জন্য যদি হরিণের সাথে সংগ্রাম করে তাহলে সেটা হবে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। কিভাবে মনে রাখবা? আন্ততে আ আছে না? দেখো খেয়াল করে। আন্ততে আ আছে না? এই আ এর এখানে একটা দাগ আছে না? মানে একটা দেওয়াল। এই সাইডে যদি গরু হয়, এই সাইডে হচ্ছে গরু। আর গরুর মধ্যেই গরু। এটা হচ্ছে অন্ত। মানে ভেতর। ঠিক আছে? যেমন ইন্টার কখন পড়বা বলো তো? এখন পড়ো বিদ্যালয়ে, পরে পড়বা বিশ্ববিদ্যালয়ে। মাঝখানের স্টেজটা হচ্ছে ইন্টার। সো ইন্টার কখন হইছে? যখন হচ্ছে অন্ত ক্লিয়ার? আর অন্ত কখন? ইন্ট্রা মানে যখন নিজের প্রজাতি এর সাথে ঠিক আছে? গরু ঘাস খেতে গেছে, সাইক্লোন হইছে, ভূমিকম্প হইছে। এটাকে বলে পরিবেশের সাথে সংঘাত। হুম? আচ্ছা। প্রকরণ বা জীবদেহে পরিবর্তন। আমাদের হঠাৎ করে আমরা দেখি যে আমরা বলি না আগে এমন ফল পাওয়া যেত এখন আর এমন ফল নাই। কেন? আমাদের মধ্যে প্রকরণ তৈরি হইছে। যেরকম আম একটা প্রজাতি, জাম একটা প্রজাতি, কাঁঠাল একটা প্রজাতি। কিন্তু ল্যাংড়া আম, আশিনা আম, হাড়িভাঙা আম, বাড়িফল আম এগুলো একেকটা হচ্ছে প্রকৃতি। ঠিক আছে? এবং প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন ডারউইনের সবচেয়ে তত্ত্ব যেখানে ডারউইন বলেছে যে ন্যাচারাল সিলেকশন বলতে আমরা বোঝাতে চাচ্ছি প্রকৃতি তাকেই রাখতে পছন্দ করে যে প্রকৃতির সাথে মিলেমিশে থাকার জন্য অ্যাডজাস্ট করে। তোমার নিশ্চয়ই ভালো লাগে যে এই বন্ধু হচ্ছে তোমার সাথে অ্যাডজাস্ট করে চলে, যে তোমার সাথে অ্যাডজাস্ট করে চলে না তাকে কিন্তু তোমার পাশে রাখো না। হচ্ছে প্রাকৃতিক নির্বাচন কনসেপ্ট। ক্লিয়ার? খেয়াল করো এখানে যে পোকা খড়টার কারণে তারা বেঁচে গেছে। যারা সবুজ ছিল পরে আর নাই। কারণ সবুজ পোকা এই কাকটাকেই দেখতে পাচ্ছে এবং খেয়ে ফেলছে। এখন সবুজ গুলা কালার চেঞ্জ করে এদের হয়ে যায় এই পাখি ওকে বুঝতে পারছি। সো নতুন প্রজাতির উৎপত্তি এইভাবে তার থাকার জন্য প্রযুক্তিও তৈরি করে ফেলে। এই কথাটাইতেই এত সমস্যা। কেন বলবো প্রজাতি তৈরি করে ফেলে? প্রজাতি তো সৃষ্টিকর্তা থেকে আসে। প্রজাতি কখনো প্রকৃতি তৈরি করতে পারে না। এই ঘটনাগুলো থেকে কনফ্লিক্টটা মূলত বেরিয়েছে। হ্যাঁ? আচ্ছা। সো এখন আমাদের যেই জৈবভিত্তিক অংশটা সেটাও শেষ। জৈবভিত্তিক অংশটা আমি তোমাদেরকে মেইন থিমটা বুঝাই দিলাম। তোমরা অবশ্যই পুরোটা রিডিং করে মেইন থিমটা বুঝবা। এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। মানে তোমরা ধরেই নিতে পারো কোয়েশ্চেন আসবেই। যদি বলো যে আপু থাকে না পড়বা শর্ট কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেন আসবে। ক্লিয়ার? ফাইন। তাহলে মোটামুটি আমি তোমাদের
সৃজনশীল আছে যেগুলো আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রয়োজন আছে। এগুলো যাচাই করতে যাও, তুমি দেখবা যে সেই সৃজনশীলগুলো আমি বলেছি যেগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ? এই দেখো ক্রোমোজোমের ভূমিকা, এম চিত্র সহ গঠন বর্ণনা মানে হচ্ছে ডিএনএ চিত্র সহ গঠন বর্ণনা সেম। ডিএনএ প্রতিলিপন তো পড়িয়েছি। সো এখন আর কার কি কি সমস্যা আছে আমাকে একটু বলো। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হচ্ছে ক্লাস করছিলাম আপু ৪ অধ্যায়ে কি হবে? ৪ অধ্যায়ের ক্লাস হচ্ছে প্রাচীর। ঠিক আছে? হ্যাঁ, ডাইনোসর মানে ডাইনোসর হারাই গেছে। আর হচ্ছে ইয়ে ঠিক আছে। সো আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে রেজাল্ট দিবে। আর অবশ্যই পরীক্ষার পরে পড়াশোনাটা করার চেষ্টা করো। পড়াশোনা করলেই কিন্তু অবশ্যই এসএসসি তে ভালো করবে। একদিন ভালো করলেও কোনো যায় আসে না, খারাপ করলেও কোনো যায় আসে না। তারপরে পড়াশোনাটা মেন। আমার চ্যানেলে হচ্ছে টেস্ট পরীক্ষার পরে যে রুটিন করে দিয়েছি সেটা দেখে নিতে পারো। ঠিক আছে? ওকে ফাইন। আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত সবাই অনেক অনেক ভালো থেকো। ক্লাস কেমন লেগেছে অবশ্যই আহ, জানিও। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমাদের দেখা হয়েছে।